হ্যালো, হ্যালো, গুড ইভিনিং। নমস্কার সবাইকে। আজকে আবার একটা নতুন লাইভ টেলিকাস্ট নিয়ে আমি এসেছি। আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। আজকে আমার সাথে একজন নতুন গেস্ট এবং আমার খুব প্রিয় একজন মানুষ, ম্যাডাম দেবশ্রী সাধু। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভ সেশনটাতে জয়েন করার জন্য। তো ম্যাডামের পরিচয়টা আগে আমি দিয়ে দিই, তারপর আস্তে আস্তে আজকে আমাদের যে শিডিউল টপিক সেটাতে চলে যাব। তো ম্যাম হচ্ছেন প্রথমতই হচ্ছেন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সের একজন। এছাড়া উনি কনসালটেন্ট ডায়েটিশিয়ান। আর বর্ধমানে অনেকেই আমাকে অনেকবার বলে থাকেন যে বর্ধমানে অফলাইন কেউ যদি থাকে তার সাথে যোগাযোগ করার জন্য। তো আজকে ম্যাডাম আমাদের সাথে এসেছেন, তো সবটাই আজকে আলোচনা হবে। তো ম্যাম কিন্তু বেসিক্যালি বর্ধমান বেসিসেরই। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো বটেই, তার সাথে উনি কনসালটেন্ট ডায়েটিশিয়ান ফিটো ফাইন ক্লিনিকের সাথে যুক্ত আছেন। এছাড়া বর্ধমানে শরণ্যা যে পলিক্লিনিক রয়েছে ঘোষবাগানে, ওটার সাথে উনি যুক্ত আছেন। এছাড়া কাটোয়াতে একটি হেলথ ক্লিনিক রয়েছে যেটা হচ্ছে নিউ প্রেড হেলথ হাব, ওটার সাথে উনি এখন যুক্ত আছেন। এছাড়াও ওনার অনেক কাজের জায়গা রয়েছে, ম্যাডাম আস্তে আস্তে বলবেন সবটাই। তো এছাড়াও সর্বোপরি যেটা ম্যাডামের নিজস্ব কাজের জায়গা নিউট্রি লাইফ নিউট্রিশন, যার ওনার এবং ডায়েটিশিয়ান হচ্ছে ম্যাম দেবশ্রী সাধু ম্যাডাম। তো ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে টাইমটা দেওয়ার জন্য। আর আজকে আমরা একটা খুব সেন্সিটিভ এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব, যেটা নিয়ে বোধহয় আলোচনা হয়ই না এবং মানুষ অনেক রকম এটা নিয়ে মিসকনসেপশন থাকে। এবং সেটা কিন্তু ভারতবর্ষে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষ শুধু নয়, সমস্ত পৃথিবীতেই এটা একটা বড় বড় সমস্যা। সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন ইন কমিউনিটি। অপুষ্টি জিনিসটা ভারতবর্ষে যে কতটা ছড়িয়ে আছে আমরা সবাই জানি। তো সেটার সাথে নিউট্রিশন, ডায়েট, ইমিউনাইজেশন সমস্তটা আজকে আলোচনা করব। তো ম্যামকে অনেক ধন্যবাদ আসার জন্য। তো আস্তে আস্তে সবাই জয়েন করছে, আমরা মূল টপিকে চলে যাব। একটু সময় চেয়ে নিচ্ছি লাইভ লিঙ্ক শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, তো অল্প অল্প করে সবাই জয়েন করছে। আমরা তাহলে মূল টপিকে চলে যাই নাকি ম্যাম? হ্যাঁ, গুড ইভিনিং তামান্না। আমরা টপিক আলোচনা শুরু করতে পারি। সবাই যখন জয়েন করছে বা হচ্ছে লাইভটা চলতে থাকবে, সেক্ষেত্রেও পরে সবাই দেখতে পাবে। শুরু করো। তো আজকের যে টপিকটা আজকে আমরা বেছে নিয়েছি, তো তার জন্য সাহায্য করেছেন ম্যাম, আপনি আমাকে সাহায্য করেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি, এটা নিয়ে মানুষের প্রচুর মিসকনসেপশন আছে। মানে ব্যাপারটা কি, নিউট্রিশন এবং ম্যাল নিউট্রিশন এই জিনিসটা এতটা রিলেটেড। আর আমি আবারও যেটা বললাম শুরুতেই, যে ভারত আমাদের কিন্তু একটা অপুষ্টির দেশ বলতে পারি। কারণ যদি আমরা পুরো সর্বপেক্ষা একটা কমিউনিটির হিসাব ধরি, একটা সামাজিক দিকটা যদি তুলে ধরি, সমাজে যে সমস্ত মানুষরা আমরা বসবাস করছি তাদের মধ্যে মেন যে রোগটার মধ্যে আগে দেখতে পাই সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন। তো এই ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি এটা কি, বা এটার কিরকম কেন হয়, বা কারণটা কি বলে আপনি মনে করেন সমাজের জন্য এটা কেন এত বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন? তার আগে তাহলে তোমাকে যেটা আমার বলার, যে তুমি আজকের এই প্রোগ্রামের জন্য যখন আমার কাছে টাইম চাইলে, আমাকে জানতে চাইলে যে কি নিয়ে আলোচনা করলে ভালো হয়, তো আমি অনেক জায়গাতেই এরকম লাইভ প্ল্যাটফর্মে এসে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তো আমার মনে হলো যে আমরা সমাজের সাধারণ বিভিন্ন যে সমস্যা রয়েছে, মানে শারীরিক সমস্যা বা সার্বিক সমস্যা, সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু সমাজের একটা বিশেষ শ্রেণী যাদেরকে আমরা বাদ দিচ্ছি, তারা হচ্ছে
মানে ম্যালনারিশমেন্টে ভুগছে এরকম মানুষ। এবার ম্যালনারিশমেন্টের ডেফিনেশন কিন্তু অনেক রকম। তুমি ম্যালনারিশমেন্ট কাকে বলছো সেটা হচ্ছে একজন ডায়েটিশিয়ানের নজরে ম্যালনারিশমেন্ট একরকম, আর সাধারণ মানুষের নজরে ম্যালনারিশমেন্ট বা অপুষ্টিতে ভোগা মানুষজন, অপুষ্টিতে ভোগা শিশু, তার সংজ্ঞাটা কিন্তু আলাদা। আবার একজন ডাক্তারবাবুও কিন্তু আমাদের মতনই মতামত পোষণ করেন যখন আমরা অপুষ্টি নিয়ে কোনো আলোচনাতে একসাথে হয়তো ডাক্তারবাবুদের সাথে ডায়েটিশিয়ানরা উপস্থিত থাকছে। তো কেন হঠাৎ আজকে আমরা এই ডায়েটিশিয়ানরা বলো বা ডাক্তারবাবুরা বলো কিংবা আজকের এই টপিকে কেন আমি বা ম্যালনিউট্রিশনটাকে বেছে নিলাম, তার কারণ ম্যালনিউট্রিশন কিন্তু সকলের আছে। এখন যদি তুমি আমি মনে করি যে না আমাদের ম্যালনারিশমেন্ট নেই, সেটাও কিন্তু খুব ভুল ধারণা। আবার হচ্ছে সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, যাদেরকে মোটামুটি আমরা বিলো পভার্টি লেভেলে দেখে থাকছি, সেরকম মানুষজন, কিংবা শহর বা গ্রামে যারা গরিব সম্প্রদায়ের মধ্যে রয়েছে, যাদের পক্ষে রোজ দিন সমস্ত রকম খাবার কিনে খাওয়া সম্ভব নয়, কিংবা শহরাঞ্চলে যারা বস্তিবাসী মানুষজন রয়েছে। আমরা ডায়েটিশিয়ানরা যখন নিজেদের পড়াশোনার লাইফে সার্ভে করতে গেছি, সার্ভে করতে গিয়ে কিন্তু আমরা ফেস করেছি যে আমরা সার্ভেটা করতে যাই স্লাম এরিয়াতে বা বস্তিতে, এবং বস্তিতে গিয়ে আমরা যেটা দেখি যে সেখানে মানুষজনের কিন্তু অনেক রকম সমস্যা। কিন্তু তুমি যদি প্রশ্ন করো দেখবে ওরা এমন একটা ডায়েট রিকল বা ডায়েট হিস্ট্রি বলে যে সেটা শোনার পর তোমার মনে হবে যে না এটা এই অপুষ্টিতে এদের হওয়ার কথা নয়, তাহলে এদের কেন এত স্কিন ডিজিজ, কেন হেয়ার ডিজিজ রয়েছে, আই প্রবলেম কেন রয়েছে, এই জিনিসটা। তো ভারতবর্ষের মানুষজন বা ভারতবর্ষে বহু মানুষ বর্তমান, মানে রিসেন্ট কিছু রিপোর্টও আমার কাছে আছে যেটা বলছে প্রায় 76% বাচ্চা বা 76% মানুষ হিসেবে যদি আমি ধরি, যেহেতু তারা ভারতের নাগরিক, তো তারা কিন্তু অপুষ্টিতে ভুগছে। এই অপুষ্টিতে কেন ভুগছে এটাই আজকে আমাদের আলোচনা। আমরা অপুষ্টি মানে একটা জিনিসই বুঝি যে খেতে না পাওয়া, আর এটা হচ্ছে ভীষণভাবে সত্যি যে যতই সরকার আমাদেরকে যত রকমের খাদ্য ব্যবস্থার সুযোগ দিক না কেন, রেশন কার্ড দিক, ফ্রিতে চাল ডাল দিয়ে থাকুক না কেন, আমরা কিন্তু খাবারটা পাচ্ছি মানে খাবারটা খাচ্ছি এমনটা নয়। আমরা কিভাবে রান্না করছি, কিভাবে সেই জিনিসটাকে ব্যবহার করছি, খাবারটা কিভাবে খাচ্ছি, কখন খাচ্ছি, তার উপরও নির্ভর করে যে আমার পুষ্টি হবে নাকি অপুষ্টি হবে। একদমই সেটাই, মানে আমাদের ক্ষেত্রে বেসিক ধারণাটাই ক্লিয়ার থাকে না যে ম্যাল নারিশড ব্যাপারটা কি। তো এখন প্রশ্ন হয়ে যায় এক্ষেত্রে যে ম্যাল নারিশড এই যে সমস্যাটা আমরা দেখতে পাই, যে ম্যাল নারিশড চাইল্ড বা কোনো পিপল, যাই হোক, সামাজিক ক্ষেত্রে এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, কমিউনিটিতে এর আক্রমণটা খুব বেশি। তো কমিউনিটি বেসিসে, মানে যেটা সামাজিক দিকে, সমাজের মধ্যে এর আক্রমণটা এত বেশি কেন বা হয় কেন, এটার কারণটা কি? ম্যালনারিশমেন্টের কারণ যদি তুমি বলো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কাদের মধ্যে ম্যালনারিশমেন্টটা দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণভাবে তুমি একটা এপিডেমিওলজিক্যাল স্টাডি যখন করছো, সেখানে যখন তুমি ডেটা পাচ্ছ, সেখান থেকে বুঝতে পারবে যে ম্যালনারিশমেন্ট সাধারণভাবে দেখা দিচ্ছে কিন্তু যারা নিম্নবিত্ত মানুষ, মানে যাদের রোজগার প্রায় দিন আনি দিন খাই এই স্তরে রয়েছে, তাদের মধ্যে কিন্তু আমরা ম্যালনারিশমেন্টটা বেশি দেখতে পাচ্ছি। এবার ম্যাল নারিশমেন্টের মধ্যে তুমি কি টাইপ ম্যাল নারিশ দেখতে পাচ্ছ সেটা তোমাকে এখানে ভাবার বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাল নারিশমেন্ট মানে সে কিন্তু খায় না এমন নয়, সে যেটা খাচ্ছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভাত খাচ্ছে, তুলনামূলক সে শাকসবজি, ফল, ডিম, দুধ, মাছ, মাংস যাই হোক না কেন সেটা কম খায়। এবার ভাতের সাথে সে কি খায়, দেখা যাচ্ছে হয়তো সে ডাল দিয়ে ভাত খাচ্ছে, কিংবা যদি সে পান্তা ভাত খায়, পান্তা ভাতের সাথে সে হয়তো অনেকটা আলু সেদ্ধ খাচ্ছে, এবং সেখানে যারা ছাতু খায় কিছুটা হয়তো প্রোটিন যায়, কিন্তু যারা সেটাও খাচ্ছে না তাহলে তাদের কিন্তু একটা ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, এবং শুধু স্টার্চি প্রোডাক্ট আর কার্বোহাইড্রেট কন্টেনিং ফুডটা যাচ্ছে। তাহলে ম্যাল নারিশমেন্ট সেখানে যেমন না হচ্ছে, সেখানে যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য নিউট্রিশনাল ইমব্যালেন্স, যেটাকে আমরা যখন পড়াশোনা করি বা ছাত্রছাত্রীদের পড়াই তখন আমরা যেটা বলে থাকি অসামঞ্জস্যতা। মানে আমি কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কত পরিমাণে খাচ্ছি, জিনিসটার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, মিল নেই। প্রচুর ভাত খেলাম আমি, মানে মোটামুটি 250-300 গ্রাম ভাত খাচ্ছি, আর সাথে সাথে দেখা যাচ্ছে আমি হয়তো 50 গ্রাম শাকও খাচ্ছি না। যদি আমার অবস্থাটা সেই জায়গায় থাকে তাহলে স্বাভাবিকভাবে আমার সমাজের প্রতিটা মানুষই কিন্তু অপুষ্টিতে ভুগতে থাকবে। এবার কারা আক্রান্ত হচ্ছে, আমি যে ভাবে খাবার কথাটা বললাম, এইভাবে খেলে দেখা যাচ্ছে যে যারা দিনমজুর শ্রেণীর মানুষ তাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা বেশি। কিন্তু আবার যদি তুমি মধ্যবিত্ত পরিবারে দেখো, সেখানেও দেখবে এমন অনেক পরিবার আছে যারা প্রচুর পরিমাণে ভাত খায়,
ভাতের সাথে হচ্ছে ভাজা জাতীয় জিনিস অনেক বেশি খায়, সেটা কোনো জিনিসের বড়া হতে পারে, আলুর চপ হতে পারে, ফুলুরি হতে পারে, বেগনি হতে পারে, এই জাতীয় জিনিস খাচ্ছে। তার সাথে হচ্ছে অনেক সময় এই গরমের দিনে হচ্ছে আমের চাটনি বা আমের টক আমরা যেটাকে বলি সেই জিনিসটা খাচ্ছে, মানে মিষ্টি জিনিসে চলে গেল। মাছ খেতে হবে ব্যাপারটা হয়তো গরমের কালে একদমই থাকছে না। ডিমের ঝোল যারা মোটামুটি ভাবে একটুখানি সচেতন, ডিম সেদ্ধ খায়, তারা হয়তো ডিম সেদ্ধটা খাচ্ছে। দই খাওয়া, ছাতু খাওয়া, বা যে সবজিগুলোর মধ্যে জল আছে বা বেশি পরিমাণ ভিটামিন মিনারেলস আছে, যেমন খুব কমন জিনিস হচ্ছে লাউ, ঝিঙে, পটল, ভিন্ডি, এগুলো হচ্ছে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত উচ্চবিত্ত এইসব পরিবারের বড়দের মধ্যে বা ছোটদের মধ্যে সবাই হচ্ছে খাবো, খেতে ভালো লাগে না। তো এখান থেকে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ম্যালনিউট্রিশন ডেভেলপ হচ্ছে। নট অনলি শুধু ভাত খেয়েছে বলে একরকম, কি ভাত খায় না, সে হচ্ছে ডায়েট করছে ভাত খায় না, সেও কিন্তু ম্যালনারিশ, কারণ হচ্ছে জানে না তার এই যে ভাত খাবো নার জন্য তার কতটা ক্ষতি হচ্ছে। বা দেখা যাচ্ছে যে ভাতটা অ্যাভয়েড করে তার জায়গায় টোটালটাই হচ্ছে এখনকার যে ট্রেন্ড, সব মিলেট, সবই হচ্ছে আমি মিলেটে কনভার্ট হয়ে গেলাম। তো ঠিক আছে তুমি মিলেট খাও, কিন্তু তার মানে তুমি তো ভাত খাবে না রুটি খাবে না এমন ব্যাপারটা নয়। তুমি মিলেট খাচ্ছ খুব ভালো কথা, কিন্তু একটা ছোট বাচ্চা জন্মালো, তারপরেই হচ্ছে তাকে আমি বললাম যে তুমি ওটস খাও, তুমি রাগি খাও, বাজরা খাও, তাকে আমি সেটা অভ্যাস করাচ্ছি। আমার দেশের যেটা স্টেপল ফুড, যেটা ভাত, সেটা আমি খাচ্ছি না, সেটা কিন্তু মোটেই খুব একটা ঠিক কাজ নয়। কারণ এটার থেকে আমাদের বডিতে যে মেটাবলিক ফাংশন গুলো হয়, যে বায়োকেমিক্যাল অ্যাকশন গুলো হয়, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা বাধা পাচ্ছে, যা পরবর্তীকালে তাদেরকে ডিফারেন্ট টাইপ অফ ম্যালনারিশমেন্ট রিলেটেড ডিজিজের মধ্যে ফেলে। একদমই অনেকটাই। আর একটা জিনিস এই জায়গা থেকে যেটা খুব আসে, যেটা আপনি বললেন যে পুরো জিনিসগুলো যে আমরা বস্তি এলাকাতে দেখতে পাচ্ছি, বা একদম যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তাদের মধ্যে এইগুলো আসছে, বা স্টেপল ফুডকে এখন তো সবাই ডায়েট করা, সিডস খাওয়া, মিলেটস খাওয়া, এগুলোর মধ্যে কি করে স্টেপল ফুডকে বাদ দিয়ে দিচ্ছে। তো আমার এখান থেকে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে, সেটা হচ্ছে অনেকেই আমরা মনে করি যে ম্যালনারিশড বা ম্যালনিউট্রিশন মানে হচ্ছে একদম যারা প্রায় রোগা, তাদের বরণ দেখতে পাচ্ছি, চুলের সমস্যা হচ্ছে, আইসাইটের সমস্যা হচ্ছে, এগুলো তো আমরা ম্যালনারিশনের মধ্যে ফেলছি। তো ওবেসিটি যেটা নিয়ে প্রায় বিশ্ব জুড়ে এত তোলপাড় চলে, ভীষণ বড় একটা টপিক, তো ওবেসিটিকে কি আমরা এর মধ্যে ফেলতে পারি? আর যদি ফেলেও থাকি তাহলে কেন? ওবেসিটি কি ম্যালনিউট্রিশনের মধ্যে পড়বে? আমার না প্রশ্নটা আরেকবার বলো, ওবেসিটি থেকে কি বললে প্রশ্নটা? হ্যাঁ, ওবেসিটিটা আমরা কিন্তু দেখতে পাই যে যেমন ভাবে ম্যালনারিশ জিনিসগুলো, মানে একদম ম্যালনারিশ তাদেরকেই বলছি যারা অপুষ্টির শিকার হচ্ছে, খুব রোগা, বা তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদম বস্তি এলাকাতে, বা হয়তো দেখতে পেলাম সমাজের যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ বা মজুর শ্রেণীর মানুষ, তাদের মধ্যে আমরা এগুলো দেখতে পাই। কিন্তু আমাদের দৈনন্দিন লাইফে চলতে চলতে গিয়ে দেখি যে কিছু কিছু মানুষ যারা নিজেদের স্টেপল ফুডকে বাদ দিয়ে দিচ্ছে, তো অনেকে ওবেসিটিতে ভুগছে। বা অনেক বাচ্চারাই আছে যারা স্কুল গোয়ার্স, তো তাদের মধ্যে আমরা ওবেসিটি দেখতে পাচ্ছি। তো ওবেসিটি কি কি আমরা এর মধ্যে ফেলতে পারি? আর যদি ফেলিও তাহলে সেটা কেন এর মধ্যে আসবে? আচ্ছা, যদি একদম মানে পুঁথিগত বিদ্যা আমরা দেখি, তাহলে দেখবো যে ওবেসিটি বা স্থূলতাও কিন্তু এক প্রকারের অপুষ্টির একটা ভাগ। মানে অপুষ্টির যদি আমরা শ্রেণী বিভাগ করি, সেক্ষেত্রে হচ্ছে অপুষ্টি নিজে একটা ভাগ, অতিপুষ্টি একটা ভাগ, পুনঃপুষ্টি একটা ভাগ, আর একটা হচ্ছে পুষ্টির অসামঞ্জস্যতা। তো এই চারটে ফেজ টোটালটাকে নিয়ে হচ্ছে আমার অপুষ্টি। এই অপুষ্টির মধ্যে তার মানে অতিপুষ্টি আমার তো যেমন থাকছে, ঠিক হচ্ছে অপুষ্টিও থেকে থাকছে। এবার অতিপুষ্টি নিয়ে যদি আমি কোনোভাবে আলোচনা করি, যেটা হচ্ছে ওবেসিটি, এবং এখনকার দিনে তুমি যদি তুমি নিজের এলাকার মধ্যে দেখো, বা আমি আমার এলাকার মধ্যে দেখি, কিংবা যদি আমি আমার চারপাশের মানুষজন যদি না দেখি, অনলাইন মার্কেটিং এটা আজকাল নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত বহু মানুষ যারা এগুলো পছন্দ করে, তারা হচ্ছে একটা জিনিস দেখতে পায় যে এখন মোটা হয়ে যাওয়ার সংখ্যা বা তার মানে শতকরা ভাগটা এত বেশি যে জামা কাপড় কিনতে গেলেও কিন্তু এরকম প্লাস সাইজ জামা কাপড় বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। কারণ বহু মানুষ আছে, সে যে মোটা হচ্ছে বা মোটা কেন হয়েছে, তাকে মোটা বললে সে হয়তো রেগে যায়, বা আমরা কাউকে বলবো না যে হ্যাঁ কাউকে মোটা বা কাউকে রোগা এই কথাটা বলো। কিন্তু যখন সে মোটা হচ্ছে, সেই জায়গা থেকে সে কিন্তু ভাবছে না যে আমার ওয়েটটা কেন গেন হচ্ছে, আমি কেন ওয়েট গেইন করছি। কিংবা সে তাকে হয়তো ডাক্তারবাবু বলে দিয়েছে, দেখা যাচ্ছে তার থাইরয়েডের সমস্যা আছে, পিসিওডি বা পিসিওএস কিছু একটা আছে, কিংবা ফ্যামিলি হিস্ট্রিতে তার হাইপার টেনশন, হাইপার লিপিডেমিয়া,
এইরকম কোনো সমস্যা আছে, তারপরেও সেই পরিবারের ছেলে বা মেয়ে তারা কি করছে, প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড কনজিউম করছে। তারা বাড়ির খাবার খায় না, তাদের রাস্তায় বেরোলে বিরিয়ানি খেতে মন হয়, রাস্তায় স্কুল কলেজ যাচ্ছে সেখানে বাড়ির টিফিন রুটি বা চিড়ে মুড়ি পছন্দ নয়, তারা কলেজ ক্যান্টিনের হচ্ছে লুচি পরোটা বা এখন আরো অনেক রকমের ফুড হয়েছে যেগুলো আমাদের লাইফেও হচ্ছে, আমরা সেগুলো কলেজ ক্যান্টিন থেকে খেতাম না। সেটার মধ্যে তুমি ধরতে পারো পিৎজা, বার্গার, চিকেনের যে কোনো আইটেম, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, এইরকম যে জিনিসগুলোর মধ্যে আমার এক্সেস অয়েল ইউজ হচ্ছে বা এক্সেস স্পাইসেস কিছু থাকছে, যার মধ্যে সল্ট বা ডিফারেন্ট ফুড কালার, এইগুলো যখন অ্যাড হচ্ছে, ক্যালোরি তো থাকছেই। তো এরা যাই খাচ্ছে তার সাথে কিন্তু কোনো রকম স্যালাড খাচ্ছে না। প্রোটিন প্রচুর খেলাম আমি, তার সাথে কোনো স্যালাড নেই। কিংবা হচ্ছে ভাতটা যখন বাড়িতে খাচ্ছে, দেখা যাচ্ছে সে মাকেও বলছে আমি ভাতটা বেশি কিছু দিয়ে খাবো না, ভাত ডাল আলু সেদ্ধ খাবো, কিংবা একটু ঘি ভাত খেয়ে চলে যাচ্ছে। তাহলে তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সে পাচ্ছে না, প্রচুর পরিমাণে ক্যালোরি তার শরীরে যাচ্ছে। তো এই এত ক্যালোরি, সেটা ভাজা খাবার খেয়েও যেমন আসবে, অতিরিক্ত পরিমাণ ভাত খেলেও আসবে, অতিরিক্ত পরিমাণ যে কোনো স্টার্চি ফুড যা আমাকে এক্সেস ক্যালোরি দিচ্ছে, আবার যে প্রোটিন গুলো খাচ্ছি তার মধ্যে যদি স্যাচুরেটেড ফ্যাট থাকে তাহলে সেই ফ্যাটও আমাকে এক্সেস ক্যালোরি দিচ্ছে। তো সেই সবটা জমে গিয়ে আমার ওবেসিটি হলো। এবার ওবেসিটি তুমি কখনোই হচ্ছে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে অতিরিক্ত মাত্রায় দেখতে পাবে না, তুমি মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের মধ্যে দেখতে পাবে। নিম্নবিত্ত পরিবারে যদি তুমি ওবেসিটি দেখো, সেখানে দেখবে তার মূলত কোনো একটা রোগের কারণ হচ্ছে, এবং সেই রোগের কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওবেসিটির জন্য, কিংবা তাদের এই নিউট্রিশনাল ইমব্যালেন্স, কি খেতে হয় কতটা খেতে হয় সেটা জানে না, তার জন্য এই মানুষগুলোকে কিন্তু কাউন্সিলিং করা সোজা, এদের বোঝালে এরা কিন্তু বুঝবে এবং এরা কথাটা শুনবে, কারণ এরা রোগটায় ভুগতে ভয় পায়। কিন্তু যারা ধরো তোমার আমার মতন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, তাদের যদি তুমি কাউকে বলো যে তুমি এতটা যে ওয়েট গেইন করেছো তুমি এটা ভাবো, তারা কিন্তু বিভিন্ন ওই ছোটখাটো পদ্ধতি, যারা 7 দিন 10 দিনের অফার দিচ্ছে, 7 দিনে 7 কেজি কমবে, 10 দিনে 15 কেজি কমবে, তারা তাদের কাছে যাবে। কিন্তু তারা এই যে সাইন্টিফিক ওয়ে, যেখানে তুমি মাসে 1.5 কেজি থেকে 2 কেজি কমিয়ে সুস্থ থাকতে পারো, তারা সেটা ফলো করবে না, তারা ইউটিউব ফলো করে কিটোজেনিক ডায়েট করবে এবং পরবর্তীতে অর্গান ড্যামেজ নিয়ে আমাদের কাছে এসে হায় হায় করবে যে কি করে আমি এবার সুস্থ হব, কি করে বাঁচবো। যার ক্ষমতা কিন্তু তুমি বা আমি বা আমাদের মতন কারুর নেই, আমরা কাউকে বাঁচাতে পারি না, আমরা কিন্তু সুস্থ না। একদমই তাই, মানে আমরাও কিন্তু তাদের মতোই মানুষ। তো আমাদের যতটা ক্ষমতা সেটা আমরা করব, কিন্তু বাঁচাতে আমরা কি করে পারবো? বাঁচাবো তখনই আগে থেকে যদি কেউ প্রিকশন নিয়ে থাকে, তবেই তো আমরা সেই জায়গাটাকে হেল্প করতে পারি। ওবেসিটি কিন্তু সব রোগ আমার শরীরে বয়ে নিয়ে আসবে। তো আমি যেদিন থেকে দেখছি আমার ওজন যদি মোটামুটি ভাবে 50 কেজির ওপরে যায়, আর মিনিমাম হাইট যদি আমার 5 ফুটের মধ্যে হয়, ওজন আমার 50 কেজি থেকে বেড়ে গিয়ে 60 কেজি হয়ে গেল, 65 কেজি হচ্ছে, 70 কেজি হচ্ছে, আমি নজর দিচ্ছি না, সেটা খুব ভুল ব্যাপার। আবার দেখা যাচ্ছে 5.5 ফুট হাইট ছোট বাচ্চা, আমার রিসেন্ট কেস স্টাডির মধ্যে আমি দেখছি সেই বাচ্চাটির হচ্ছে 13 থেকে 14 বছর বয়সের মধ্যে মোটামুটি 86-87 কেজি ওজন, এবং তার ডায়েটের ফরম্যাটই বলছে, সেটাকে যখন আমি কেস হিস্ট্রি জানতে চাইছি, তার ডায়েট হিস্ট্রি নিলাম, সেখানে দেখতে পাচ্ছি তার ভেজিটেবলস ভালো লাগে না, সে প্রচুর ঘুমোতে ভালোবাসে, প্রচুর খায়, প্রচুর ঘুমায়, কিন্তু তার ডায়েটের মধ্যে ফল নেই, ইচ্ছে হয় না, খাই না, ভেজিটেবলস খাই না, তো ওবেসিটি বাড়ছে। সেখান থেকে কেন ওবেসিটি বেড়েছে সেটা শুধুমাত্র সেই বাচ্চাটি ভাববে না, তার বাবা মাকেও ভাবতে হবে যে আমার 13 বছর 14 বছরের মেয়ে, তাকে দেখতে কেন 25-30 বছরের বড় একজন মহিলা বা বড় একজন পুরুষের মতো লাগছে। তাহলে সেখানে কি কোনো হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, সেখানে কি আদার কোনো জিনিস যা তার গ্রোথ রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, এরকম কি কিছু সমস্যা হচ্ছে? যে সমস্ত বাবা মায়েরা আমরা শিক্ষিত, তারা যদি নিজের সন্তানের প্রতি এইটুকু নজর না দিই, তাহলে কিন্তু এই অপুষ্টি, সেটা শুধু নিম্ন শ্রেণীর মধ্যে নয়, এটা উচ্চতর সমাজ বা উচ্চ শ্রেণীর মধ্যেও কিন্তু যেভাবে ছড়াচ্ছে, আগামী দিনে আরো তাড়াতাড়ি প্রত্যেক ঘরে প্রত্যেক বাড়িতে সমস্ত মানুষ আক্রান্ত। একদমই সেটা। এই জায়গা থেকেই একটা প্রবলেমের কথা আমরা শুনেছি, সেটা হচ্ছে হাঙ্গার প্রবলেম, বাট হিডেন হাঙ্গার প্রবলেম। তো এই হিডেন হাঙ্গার প্রবলেম এই জিনিসটা কি, আর এটা কেন হয় বা কেন দেখা যায়, এটা যদি একটু বলেন না। আচ্ছা, হিডেন হাঙ্গার কিন্তু একটা মানে হট টপিকের মতন টপিক বলা যেতে পারে। নিউট্রিশনাল ব্যাকগ্রাউন্ড যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, তারা অনেক সময় বিভিন্ন প্রজেক্ট করে, তো সেখান থেকে আমরা টিচার যারা আছি তারা জানতে পারি। তো সাধারণ মানুষ এই হিডেন হাঙ্গার কথাটা বোঝে না। হিডেন হাঙ্গার মানেটা কি কি মনে হচ্ছে,
কেমন একটা মনে হচ্ছে যেন লুকিয়ে রাখা খিদে। এই লুকোনো খিদেটা কি? যে লুকোনো খিদে আমাদেরকে মাঝে মধ্যে ফ্রিজ খুলে চকলেট খাওয়ার জন্য ইনসিস্ট করে, যে লুকোনো খিদে মধ্যরাত্রিরে উঠে গিয়ে কি আছে, চানাচুর আছে নাকি বিস্কুট আছে কৌটো খুলে খেতে দেয়, সেই জিনিসটাই আমার হিডেন হাঙ্গার। তার মানে কি হচ্ছে, তোমার কোথাও একটা খিদে আছে, সেই খিদেটা কি? এই খিদেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। এই মাইক্রোনিউট্রিয়েন্ট তুমি পাচ্ছ কোথা থেকে? আর মাইক্রোনিউট্রিয়েন্ট কি? মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ যে ভিটামিন মিনারেল, ফ্যাট সলুবল, ওয়াটার সলুবল ভিটামিন অ্যান্ড দ্বারা আদার যা মিনারেলস, যত মিনারেলস আমাদের আছে, সেগুলো যদি আমার রেগুলার ভাবে ডায়েটের মধ্যে প্রেজেন্ট না থাকে। কি করে প্রেজেন্ট থাকবে? যদি না আমি খাবারের মধ্যে লিফি ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস না খাই, যদি পালসেস না খাই, সিডস না খাই, কোথা থেকে আমি এদেরকে পাবো? আমাকে তো পেতে হবে। আমার এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড চাই, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডস চাই, ভিটামিন মিনারেলস চাই। তো যখন আমি এগুলো খাচ্ছি না, বিশেষ করে যদি ভিটামিন মিনারেলস না খাই, আমার বডি তো সব ভিটামিন নিজে থেকে সিনথেসিস করতে পারে না। তাহলে তার জন্য আমার কি হচ্ছে, খাবার খাচ্ছি কিন্তু আমি কখনোই পরিতৃপ্তি পাচ্ছি না। আমার শরীরের মধ্যে পুরো যা ডিমান্ড, শরীরটাকে চালানোর জন্য, শরীরের ভেতরে যে সমস্ত অর্গান গুলো রয়েছে তাকে চালানোর জন্য আমার যে ডিমান্ড, সেই ডিমান্ডটা ফুডের পূরণ হচ্ছে। যখনই আমার যা চাহিদা সেটা পূরণ হবে না, তখনই আমার ভালো ঘুম হবে না, আমার খেয়ে ভালো লাগবে না, তখনই আমি খুঁজবো আর কি আছে। ভাত খেয়ে উঠেই আমার মনে হবে একটা মিষ্টি খাই, কিংবা হচ্ছে রাতের খাবার খাওয়া হয়ে গেল, তারপরে মনে হলো না আমার ভালো লাগছে না, আমাকে এখন হচ্ছে একটু চাউমিন বানিয়ে খেতে হবে, একটু ম্যাগি বানিয়ে খেতে হবে, কিংবা হচ্ছে পাঁপড় আছে কিনা আমি একটুখানি পাঁপড় ভাজা খাই, আইসক্রিম খাই। যেগুলো সাধারণভাবে এখন 10-12 বছরের ছেলে মেয়েদের থেকে শুরু করে 20-25 বছরের ছেলে মেয়েদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। অ্যান্ড ম্যালনারিশমেন্ট কিন্তু এই ফেজটার মধ্যে হচ্ছে। আন্ডার নিউট্রিশনও আছে, নিউট্রিশনাল ইমব্যালেন্সও আছে, ওবেসিটিও আছে। তিনটে কিন্তু এই ফেজের মধ্যে পুরোপুরি আছে। এবার যদি আমরা তার আগের ফেজ থাকতে চাই, তাহলে হচ্ছে আবার অন্য প্রশ্ন, অন্য আলোচনায় আসতে হবে। একদমই তাই। তো হিডেন হাঙ্গার থেকেই জিনিসগুলো চলে আসে অনেকগুলো, কারণ আবারও বলছি আমরা সমাজ নিয়ে আজকে আলোচনা করছি, তো সামাজিক দিকটাই তুলে ধরার চেষ্টা করব। তো সমাজ তো আমাদের শুধু সবাইকে নিয়েই, সেখানে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একদম অ্যাডাল্ট বা বৃদ্ধ বয়সে সবাই থাকবে। কিন্তু আমাদের সমাজের যে উন্নতি যদি আমরা বুঝি, বা সামাজিক দিক দিয়ে যদি পুষ্টিকর কোনো একটা দিকের কথা যদি আমরা বলি, তার সেই জায়গা থেকে দুজন বা তিনজনের কথা বেশি উঠে আসে। তো একটা তো বাচ্চাদের কথা, ওটা নিয়ে আমি বলবো পরে। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইস্যু এবং খুব সেন্সিটিভ একজন, সেটা হচ্ছে প্রেগনেন্ট মহিলারা। গর্ভাবস্থায় একটা বড় সমস্যা দেখা যায় ম্যালনারিশ এই ব্যাপারগুলোতে, বা অপুষ্টির একটা সমস্যা দেখা যায়, বা অপুষ্টির অভাব না হলেও অসামঞ্জস্যতা, যেটা যেটা আপনি বললেন, অর্থাৎ নিউট্রিশনাল ইমব্যালেন্স, এটা কিন্তু প্রেগনেন্সিতে খুব কমন। তো এই জায়গাটা মানে প্রেগনেন্সিতে ম্যালনারিশের সমস্যাটা দেখা দিচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি। তো এই সমস্যাগুলো কি কি ভাবে দেখা দিতে পারে আর কেন দেখা যায়, এগুলো একটু যদি বলেন। প্রেগনেন্সি ম্যালনারিশমেন্ট কিন্তু সব ফ্যামিলিতে, এটা তুমি যত বেশি হাই ইনকাম গ্রুপের মধ্যে যাবে না, তাদের মধ্যে কিন্তু এই ম্যালনারিশমেন্ট হয়। ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে মানুষের কিছু ট্যাবুস আছে, যেগুলোকে আমরা পরিষ্কার কথায় বলে থাকি কুসংস্কার। আগেও ছিল, মানে 100 বছর আগেও ছিল, এখনো আছে, আগামী 100 বছরেও থাকবে। কারণ এই লেভেল অফ কাউন্সিলিং এখনো পর্যন্ত সরকার করতে পারে না, মানুষ করতে পারছে না, পরিবারের একজন মা আর একজন মাকে করতে পারছে না। তো সেই জন্য প্রেগনেন্সি, নট অনলি প্রেগনেন্সি, অলসো দ্য ল্যাকটেটিং ফেজ, ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের কথা এখনো তাদেরকে শুনতে হয়, যে যেটার জন্য তারা কিন্তু নিউট্রিশনাল ইমব্যালেন্স বা কিছু কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল কিছু ইস্যুসও তাদের দেখা। তো ফার্স্টে যদি প্রেগনেন্সি নিয়ে আলোচনা করি, সেখানে দেখবো আমার নিজের কিছু অভিজ্ঞতা, কিছু মানুষের কাছ থেকে শুনে অভিজ্ঞতাতে আমি জানি অনেকে বলে যে প্রেগনেন্সিতে অত বেশি বেশি খাবার দাও, বেশি খেলে বাচ্চার সাইজ নাকি অনেক বড় হয়ে যাবে, এবার এত বড় হয়ে যাবে তাকে নাকি মার পেটের মধ্যে রাখতে পারবে। খুব ফেমাস একজন ডাক্তারবাবু বলেছিলেন, মানে ডাক্তারবাবুর নাম আমি এখানে ডক্টর বিডি মুখার্জি, ওনার কাছ থেকে একটা বক্তব্য শোনা, মানে উনি কোথাও একটা বলছেন, আমি সেখান থেকে শুনেছি, কোনো লাইভ প্ল্যাটফর্ম নয়, কোনো একজন পেশেন্টকে দেখতে গিয়ে, যে বাচ্চাটা এত বড় হবে, বড় হয়ে সে পেটের মধ্যে না থেকে কি টুক করে মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে, মানে সেটা কি সম্ভব? এইরকম একটা কথা উনি বলছেন। তার কারণ কোনো একটা স্পেসিফিক কমিউনিটির লোক বাড়ির বউকে খেতে দিচ্ছে, কি না অত বেশি খেলে বাচ্চা বেশি সাইজে বড় হয়ে যাবে, করার দরকার। সেকেন্ড আরেকটা জিনিস বলে, যে যারা শাড়ি পরেন তাদেরকে অনেক সময় বলছে যে প্রেগনেন্সিতে যখন তুমি শাড়িটা পরছো বা সায়া পরছো,
একটু বেশি টাইট করে বাঁধো পেটের ওপরের দিকে, কোনোভাবেই বাচ্চা যেন ওপর দিকে উঠে না পড়ে। তো বাচ্চা তো আমার পেটের মধ্যে নেই, সেটা আছে ইউটেরাসের মধ্যে, সে সেখান থেকে বেরিয়ে পড়বে না। এবার এই যে ইউটেরাস, যার মধ্যে মা একজন সন্তানকে ধরে রেখেছে, তার স্বাস্থ্যটা বজায় রাখা জরুরি। এবং তার স্বাস্থ্য বজায় রাখতে গেলে ভাবতে হবে পেটের মধ্যে থাকা বাচ্চা তার প্রয়োজনীয় পুষ্টি কিন্তু মায়ের কাছ থেকে শুষে নিচ্ছে। তাহলে মায়ের কাছ থেকে যখন শুষে নিচ্ছে, তাহলে আমি খেতেটা কাকে দিচ্ছি? আমি তো মাকেও দিচ্ছি, বাচ্চাকেও দিচ্ছি। তাহলে আমি যদি ভাবি যে আমি আমার পরিবারে যে সন্তান আসতে চলেছে তাকে সুস্থ জীবন দিতে চাই, তাহলে অবশ্যই আমার বাড়ির যে মহিলা, যে মা বা যে মেয়ে, যে বৌমা, যিনি প্রেগনেন্ট কন্ডিশনে রয়েছেন, আমাকে তাকে সাফিসিয়েন্ট ফুড দিতে হবে। এবার এই সাফিসিয়েন্ট ফুডটা কি? প্রচুর ভাত, প্রচুর ডাল? এটা তো নয়। সাফিসিয়েন্ট মানে ব্যালেন্স ডায়েট, এন্ড ব্যালেন্স ডায়েট সেটা যেন সাফিসিয়েন্ট হয়, সেটা থেকে সারাদিনে 5 বার খাবার দিতে হবে। যদি তার মর্নিং সিকনেস বা আদার কিছু প্রবলেম থাকে, সেক্ষেত্রে তাকে পাটে পাটে খাবার দাও, সেটা 5 বারের জায়গায় 10 বারও হতে পারে, কারণ সে খেতে পারছে না। তাই সে প্রতিবার 2 চামচ করে খাবার খায়। 2 চামচ, এখন 2 চামচ ভাত খেয়েছে মানে না ওর ভাত খাওয়া হয়ে গেছে আর ভাত দেওয়া যাবে না, এমন তো নয়। তার যদি কোনো রকম ভাবে জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা গর্ভাবস্থার মধুমেহ, এই যে সমস্যা আর কি, সেই সমস্যা যদি না থাকে, তাহলে সে হচ্ছে একটু একটু করে ভাত খাক, অসুবিধা নেই। তার স্যালাড খেতে ভালো লাগলে তাকে স্যালাড তুমি খেতে দাও, যেটা তার ভালো লাগছে তাকে দাও। সে যদি অতিরিক্ত মিষ্টি জাতীয় জিনিস খায়, তাকে তুমি বারণ করতে পারো যে না অতিরিক্ত মিষ্টি খেও না, তার জায়গায় তুমি প্রোটিন খাও, প্রোটিনের যেন ডেফিসিয়েন্সি না হয়। ফলিক অ্যাসিড ডাক্তারবাবু প্রেগনেন্ট লেডিদেরকে সাপ্লিমেন্ট দিয়ে দেন, কিন্তু তবু ডায়েটের মধ্যে ডিফারেন্ট লিফি ভেজিটেবলস এন্ড ফলিক অ্যাসিড কন্টেনিং ফুড গুলো খেতে হবে। আয়োডিনের ডেফিসিয়েন্সি যাতে না হয়, তাই যে সল্টটা ইউজ হবে সেটা যেন আয়োডাইজড হয়, আর আয়োডিনের আদার সোর্স গুলো তাকে দিতে হবে। আর কি দেবো? আয়রন, যেটা দরকার, কারণ বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময় মায়ের বডি থেকে প্রচুর ব্লাড বেরিয়ে যায়, সেই ব্লাডের যে ঘাটতি সেটা তো পূরণ করতে হবে। কেন পূরণ করতে হবে? কারণ বাচ্চাটা জন্মানোর পর সেই বাচ্চাটাকে বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখবে মা, তাকে সুস্থ জীবন দেবে মা। তাহলে মা যদি নিজে অ্যানিমিয়াতে ভুগতে থাকে, সেই মায়ের শরীরে কিন্তু সেই এনার্জি সেটা থাকবে না। অ্যানিমিয়াতে যখনই সে ভুগবে, তার কিন্তু বিভিন্ন রকমের শারীরিক সমস্যা, দুর্বলতা, ঝিমুনি, শরীরে আদার অন্যান্য রোগের আক্রমণের সম্ভাবনা আরো অনেক বেশি বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে একজন প্রেগনেন্ট মহিলার ডায়েটের মধ্যে প্রোটিন দিতে হবে। তাকে মাছ মাংস খেতে দিও না, তাকে ডিম দিও না, দুধ দিও না, সে বাড়ির বউ হোক বা মেয়ে হোক, তাকে আমি খেতে দেবো না, এই চিন্তা ভাবনা রাখলে চলবে না। আমাকে তাকে দিতেই হবে, কারণ আমি জানছি যে আমার একজন মা নিজেকে তাকে আদায় করে নিতে হবে তার খাবারটা, কারণ সে যদি সন্তানকে সঠিক পুষ্টি না দেয়, একটা সুস্থ সন্তান জন্মাবে। এবং এই অসুস্থতাটা কি কি, যদি দেখা যায় যে মা এইরকম ভাবে না খেয়ে খেয়ে রয়েছে, সেক্ষেত্রে কি হয় যে বাচ্চা পেটের মধ্যে, মানে স্টমাক রয়েছে, আদার অর্গান রয়েছে, সেগুলোকে তো প্রেসার দিচ্ছে ইউটেরাস, দিয়ে বাচ্চাটা ইউটেরাসের মধ্যে বড় হচ্ছে। এবার যখন আদার অর্গান গুলোর মধ্যে যদি স্টমাক আমার বেশিরভাগ টাইমে ফাঁকাই থাকে, কিংবা মা বারবার বমি করে ফেলেন তারপরে খাবার খায় না, বাচ্চা মায়ের থেকে পুষ্টি শুষে নিয়ে কিন্তু নিজে বড় হতে পারছে, মা রোগা, কিন্তু বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে দেখা যাচ্ছে 3 থেকে 3.5 কেজি 4 কেজি ওজনের বাচ্চা হচ্ছে, যেটাকে আমরা ম্যাক্রোসেমিয়া বলে থাকি। এই বাচ্চার পরবর্তীকালে কিন্তু চাইল্ডহুড ওবেসিটি বা চাইল্ডহুড যে ডায়াবেটিস টাইপ 1 বলতে পারো, বা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস, এই যে পার্ট গুলোতে আমরা আসি পরবর্তীতে, সেই রকম সমস্যা চলে আসে। তাহলে মায়ের প্রথম থেকে কি উচিত এবং বাড়ির লোকের কি উচিত? কমিউনিটি নিউট্রিশনে হচ্ছে বাড়ির লোকেরও দায়িত্বের মধ্যে পড়ে। কমিউনিটি হচ্ছে তাকে নিয়ে, শুধু একজন মা বাচ্চা কমিউনিটি নয়, মা, বাবা এবং বাড়িতে থাকা দাদু ঠাকুমা বা হচ্ছে দাদু দিদিমা, তারা প্রত্যেকে হচ্ছে কমিউনিটির মেম্বার, এবং একটা ফ্যামিলির মধ্যে টোটালটাকে যদি আমি একটা কমিউনিটি ধরি, তাদের দায়িত্বের মধ্যে পড়ে বাড়ির মেয়েকে বা বউকে সম্পূর্ণ আহার এবং একটা ব্যালেন্স ডায়েট রাখা। এন্ড ব্যালেন্স ডায়েটে আমি যা যা বলছি সেটা হচ্ছে সকালবেলা থেকে শুরু করে রাত্রির পর্যন্ত তাকে সমস্ত রকম, মানে আমরা আইসিএমআর এর যে 5 ফুড গ্রুপস ফলো করি, সেই সমস্ত ফুড গ্রুপ সবকিছু থেকে তাকে খাবার দিতে হবে। এবার হয়তো সে বলতে পারে সে জানে না, জানানোর জন্য আমরা আছি, জানানোর জন্য ডাক্তারবাবুরা আছে, জানানোর জন্য হেলথ সেন্টার আছে, তুমি সেখানে যাও, তুমি জানতে পারবে যে তুমি কি করবে। একইভাবে আমি তোমাকে এর সাথে ল্যাকটেটিং মাদারদের কথাটাও বলি, কারণ প্রেগন্যান্সি পরবর্তী ফেজে হচ্ছে ল্যাকটেটিং, মানে যে মুহূর্তে ডেলিভারি হলো 1 ঘন্টার মধ্যে হচ্ছে যে আমরা মাকে বলি বাচ্চাকে ব্রেস্ট ফিড করো। মা যদি ম্যালনারিস্ট হয়, তাহলে তার ব্রেস্ট মিল্ক সিক্রিশন ঠিক টাইমে হবে না। তার যদি 37 উইকের আগে ডেলিভারি হয়ে যায়, সেই মা ব্রেস্ট ফিড করাতে পারবে না। বর্তমান দিনে এমন অনেক নার্সিং হোম রয়েছে যেখানে হয়তো 37 উইকের আগে ডেলিভারি করিয়ে দেওয়া হচ্ছে।
বা একজন মা এত বেশি ভয় পেয়ে যাচ্ছেন, তার শরীরে কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, সে ডাক্তারবাবুকে বলছে না না আমাকে সিজারটা করে দিন। কেন? কেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে? আমরা মহিলারা যদি ভয় পাই সন্তান জন্ম দিতে, তাহলে আমার যেদিন ভয় কাটবে আমি সেদিন সন্তান জন্ম দেবো। কিন্তু জন্ম দিতে গিয়ে আমি হচ্ছে 37 সপ্তাহ আগে বললাম আমার সন্তানকে সিজারিয়ান ডেলিভারি করে দাও, তারপর দেখা গেল আমি মা হিসেবে আমার যে বেসিক, আমার যে রেসপন্সিবিলিটি ফিড টু ফিড মাই বেবি, মানে ব্রেস্ট ফিডিং এর ফার্স্ট কোলেস্ট্রমটা তাকে দেওয়া, আমি যদি সেটা দিতে না পারি, আমাকে যদি প্রথম দিন থেকে কমার্শিয়াল ফুডের উপর ডিপেন্ড করতে হয়, আমি মা হব এই চিন্তা ভাবনাটা আমার না করা উচিত। তাহলে একজন ল্যাকটেটিং মাদারকে আমরা কিভাবে তার কাউন্সিলিং করতে পারি, বা ল্যাকটেটিং ফেজে যাতে ম্যালনারিশমেন্ট না হয় সেটা কি ভাবতে পারি। ল্যাকটেটিং মাদার যিনি হেলদি কন্ডিশনে ছিলেন, কোনো অসুবিধা নেই, আফটার ডেলিভারি তার মিল্ক সিক্রিশন হবে, বাচ্চা যদি সাক করতে পারে, বাচ্চার যদি কোনো রকমের কনজেনিটাল অ্যাবনর্মালিটিস না থাকে, মানে ধরো ওই ক্লেফট প্যালেট, যেটাকে অনেক সময় এই গন্না কাটা কথাটা বলা হয়ে থাকে, বা নাকের এই জায়গাটা কাটা হয়, এইখানটা যদি কাটা থাকে, ক্লেফট প্যালেট আমরা যেটা মেডিকেল টার্মে বলে থাকি ক্লেফট প্যালেট, এরকম সমস্যা থাকলে বাচ্চার সাক করতে প্রবলেম হবে, তার ক্ষেত্রে আলাদা প্রসেস। যদি বাচ্চার আদার কিছু প্রবলেম, যেমন হচ্ছে হার্টের মধ্যে অনেক সময় ছিদ্র থাকে, সেখান থেকেও কিছু সমস্যা হয়, বা যদি রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেম, লিভার বা গ্যাস্ট্রো কোনো প্রবলেম থাকে, বাচ্চা কোনোভাবেই হচ্ছে যে সাক করতে পারছে না। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড যদি কমে যায়, সেক্ষেত্রেও হচ্ছে বাচ্চাকে ইমিডিয়েট ডেলিভারি করাতে হয়, সেটা যে টাইমেই থাকুক না কেন, মোটামুটি ভাবে প্রেগন্যান্সির এন্ড স্টেজের দিকেই হয়। সেখানেও ডেলিভারির পর দেখা যায় যে বাচ্চাটাকে ডেলিভারি করা হয়েছে কিন্তু বাচ্চা সাক করতে পারছে না। তো তখন আমাদের কি করা উচিত? আমাদেরকে কিন্তু বাচ্চাটাকে সাক করানোর চেষ্টা করতে হবে। যারা মিডওয়াইফ রয়েছেন, নার্স রয়েছেন, তারা হেল্প করবেন সাক করাতে। সাক করলো 24 ঘন্টা পরে আশা করা যায় বাচ্চা সাক করতে পারবে। এবং মাকে কিন্তু সেই মুহূর্তে ফ্লুইড অ্যান্ড প্রোটিনেসিয়াস ফুডটা দিতে হবে, যতক্ষণ তার হসপিটালে মানে ডেলিভারির 24 ঘন্টা হয়তো তাকে অপেক্ষা করা হয়, স্যালাইন দেওয়া হয় বা একটু জল দেওয়া হয়, তার পরবর্তীতে তাকে ডাবের জল দাও, তার পরবর্তীতে তাকে ডাল স্যুপ দাও, মিল্ক দাও। আগেকার দিনের হিসাব অনুযায়ী দুধ সাবু দেওয়া হতো, এটাও এখনো অনেকে খায়, কিন্তু শুধু সেটা দিলে চলবে না, একদম ব্যালেন্স ডায়েট, যেমন সে প্রেগনেন্সিতে খাচ্ছিল সেম জিনিস তাকে দিয়ে দিতে হবে। মসুর ডাল অনেকটা পরিমাণ প্রোটিনের একটা উৎস হিসেবে আমরা জানি, সয়াবিনের তরকারি দিতে পারি, ছোট মাছের ঝোল যেটা ইজিলি ডাইজেস্টেবল, কারণ সিজারিয়ান ডেলিভারি বা হচ্ছে নর্মাল ডেলিভারি হওয়ার পরে মা একটু এক্সস্টেড কন্ডিশনে থাকে, তো বেশি রিচ তেল মশলা জাতীয় জিনিস খেলে মায়ের ডাইজেশন হতে পারে। আর কিছু কারণ নেই, যে কথাটা বলা হয় না যে মা খেলে মায়ের খাবারের মধ্যে যে গন্ধটা রয়েছে সেটা ব্রেস্ট মিল্কে চলে যাবে, এটা কোনোভাবেই হয় না। অনেক মাই আছেন যারা জানেন যে ল্যাকটেটিং ফেজে তারা কিন্তু বিরিয়ানি খায়, কিন্তু বিরিয়ানির গন্ধ কখনোই হচ্ছে যে ব্রেস্ট মিল্কের মধ্যে যায় না। এটাও কিন্তু একটা ধরনের কুসংস্কার, এটা নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণী সবার মধ্যে আছে। এইগুলো ফলো করে লোকজন বাড়িতে মেয়ে বউকে খেতে দেয়। তো সেই জায়গাটায় না গিয়ে হচ্ছে খাক, তার যে ভালো লাগছে খাক, খালি তার জন্য ইনডাইজেশন না হয়, এটা খেয়াল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ল্যাকটেটিং ফেজেও কিন্তু মায়ের কিছু জিনিস দরকার, যেমন আয়রন, আয়রনের সাথে হচ্ছে ভিটামিন সি, তার সাথে ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি, এই কটা দরকার। কারণ ডেলিভারি হতে গিয়ে ব্লাড লস হয়েছে, সেটাকে ফুলফিল করতে গেলে আয়রন দরকার। শুধু আয়রন শরীরে গিয়ে কিছু করতে পারবে না, তাই তাকে ভিটামিন সি দাও। এবার তুমি ভিটামিন সি কি দেবেন? প্রচুর কি লেবু খাওয়াবে? হয়তো সে খেতে পারছে না বা অ্যাসিড হয়ে যাচ্ছে কোনো কারণে, তাকে তুমি লেবু দিলে না। ভিটামিন সি এর আর যা যা সোর্স আছে, আদার যে ফ্রুটস আছে সেগুলো দিতে হবে, সে সেই জিনিসটা খাবে। ক্যালসিয়াম দিচ্ছ, সে দুধ খাচ্ছে, ছানা খাচ্ছে, পনির খাচ্ছে, দই খাচ্ছে, সব খাবে। বা ক্যালসিয়াম এনরিচ যে সমস্ত লিফি ভেজিটেবলস আছে সে সেগুলো খাবে। কিন্তু সেখানেও একই জিনিস, যদি ভিটামিন ডি না, মানে যদি তাকে আমি ডিম না খাওয়াই বা ভিটামিন ডি আছে এরকম আদার প্রোডাক্ট না খাওয়াই, তাহলে ক্যালসিয়াম কাজ করবে। তাহলে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি সবকিছু তাকে আমাকে দিতে হবে। ক্যালসিয়ামটা বেশিরভাগই মানে ম্যান্ডেটরি, ক্যালসিয়াম দিতেই হবে। তার কারণ কি না, মায়ের বোনস এর কিছু প্রবলেম হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বা হিডেন হাঙ্গার বলছিলাম, এটা কিন্তু প্রেগন্যান্সি ল্যাকটেটিং ফেজেও থাকছে। সেক্ষেত্রে কিন্তু মায়ের যদি হিডেন হাঙ্গার হয়, মা কিন্তু নিজে কখনোই এনার্জেটিক থাকবে না, কারণ একটা ছোট বাচ্চাকে বড় করতে গেলে মাকে সারাদিনের সব ক্যালোরি সেই বাচ্চাটার পিছনেই দিয়ে দিতে হয়। ফার্স্ট ক্যালোরি যায় হচ্ছে মিল্ক প্রোডাকশন, সেকেন্ড ক্যালোরি যায় হচ্ছে ফিড দ্য বেবি, বাচ্চাটাকে বসে বসে খাওয়ানো। যতবার তাকে ফিড করবে মাকে বসে থাকতে হচ্ছে, এবং সেটা 6 মান্থস যখন হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফেজ চলছে, সেই ফেজের মধ্যে কিন্তু মাকে সারাদিনে প্রতি আধ ঘন্টা অন্তর বা প্রতি 1 ঘন্টা অন্তর বাচ্চাকে খাওয়াতে হচ্ছে। তো মায়ের প্রচুর টোটাল এনার্জি লস হয়ে যাচ্ছে। তো সেটা মাথায় রেখেও হচ্ছে আমাকে ভাবতে হবে তাকে আমি যেন প্রপার নিউট্রিশন দিতে পারি, আদারওয়াইজ সেই মাও কিন্তু ম্যালনারিশমেন্ট ফেজে চলে যাবে বা নিউট্রিশনাল ইমব্যালেন্স হয়ে যাবে।
টোটাল ম্যালনারিশমেন্ট হবে না, কারণ সে তো ভাত ডাল তরকারি এগুলো খায়, কিছু কিছু তার ইমব্যালেন্স এসে যাবে, যেটা থেকে পরবর্তীতে মায়েরও কিন্তু অন্য সমস্যা হয়, যেটা এখনকার দিনে আমরা দেখি যে মহিলারা আগেকার দিনে 11টা 12টা বা কিছু কিছু ক্ষেত্রে 13-14টা সন্তান জন্ম দিয়েছেন, তারা কিন্তু এখন সব থেকে বেশি অস্টিওম্যালেসিয়া, অস্টিওপোরোসিস, সিভিয়ার লেভেলে হচ্ছে অ্যানিমিক কন্ডিশন বা আদার অনেক রকমের প্রবলেমে কিন্তু তারা ভুগছে। তো সেইটা আমরা তো সেখান থেকে শিক্ষাটা নেব, যে তারা যেটা করেছেন আমরা যদি সেই কনসেপ্ট থেকে ওই 13, 14, 15টা সন্তান থেকে হচ্ছে একটা বা দুটো সন্তানে আসতে পেরেছি, তাহলে নিশ্চয়ই হচ্ছে তখন খেতে দেবো না যে টেন্ডেন্সি ছিল, সেখান থেকে বর্তমান দিনে খাইয়ে ভালো রাখবো, একজন মায়ের সাথে হচ্ছে একটা পুরো পরিবার ভালো থাকতে পারে, এই কনসেপ্টে বিশ্বাস করবো। এবং একজন মহিলা, একজন মা, একজন স্ত্রী, একজন মেয়ে, তাকে আমরা খেতে ভালোভাবে খেতে দেব, এটা আমাদেরকে কমিউনিটি লেভেল থেকে ভাবতে হবে। মানে শুধু হেলথ ওয়ার্কার ভাববেন, তিনি বলে যাবেন বাড়িতে এসে, বাড়ির লোক শুনবেন না, সেটা করলে হবে না। আশা কর্মীরা আজকাল বাড়িতে এসে এসে অনেক কথা বলেন, কিন্তু বাড়ির লোকেদের সেটা শুনতে হবে, তবেই হচ্ছে সেই কাজটা। একদমই তাই, খুব সুন্দর করে আমাদের ম্যাম কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা ম্যাম, এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করেছে। একজন জিজ্ঞাসা করেছেন, আমার খুব কাছের একজন দিদি, উনি বলছেন যে প্রেগনেন্সিতে ঘুমের প্রবলেম হয়, তো এটা কি কোনো খাবার দ্বারা সলভ করা যায়? প্রেগনেন্সিতে ঘুমের প্রবলেমটা থাকবেই, কারণ তোমার বডির মধ্যে একটা ফেটাস বেড়ে উঠছে, তো সে যখন বেড়ে উঠছে তার তো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হচ্ছে, এবং তোমার বডি সবসময় হচ্ছে সেই জিনিসটার সাথে, সেই এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়ার লড়াইটা চালিয়ে যাচ্ছে। মানিয়ে নিচ্ছে বলে কিন্তু আমরা ইউটেরাসে তাকে ধরে রাখতে পেরেছি, একজন মা সন্তানকে ধারণ করছেন, তাকে তার ইউটেরাস সাপোর্ট দিচ্ছে বলে। এছাড়া ডিফারেন্ট হরমোনাল ইমব্যালেন্স এই ফেজটার মধ্যে হয়, সেই কারণে কিন্তু ঘুম হয় না, বা অনেক সময় দেখা যায় প্রচন্ড গরম লাগে, কিছু ক্ষেত্রে হয়তো প্রেশার ফ্লাকচুয়েট করে, কিছু ক্ষেত্রে গরম লাগাটা এত বেশি হয় অতিরিক্ত গরমে হাত পা জ্বালা দেয়, এবং এই হাত পা জ্বালা দেওয়াটা সবটাই যে হচ্ছে নর্মাল তা নয়, কিছু কিছু ক্ষেত্রে বায়োকেমিক্যাল কিছু প্যারামিটারে ইমব্যালেন্স হয়, সেই জন্য এই জিনিসটা হয়ে থাকে। তো এক্ষেত্রে উপায় কিছুই নেই, তোমার ঘুম আসছে না, এটা মানে 99% মায়ের এই সমস্যা, যে ঘুম আসে না, এটাকে কোনো একটা ফুড দিয়ে সলভ করা সম্ভব নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখনকার দিনে মায়েরা যারা হচ্ছে একটু শিক্ষিত, তারা মোটামুটি সব খাবারই খাচ্ছে, কিন্তু কোনো খাবার খেয়েই যে ঘুম আসছে না বা ঘুম আনাতে পেরেছি, এটা করতে পারে। কারণ যত দিন যাবে, যত ফেটাসটার সাইজ বাড়বে, তোমার নিজেরই মুভ করতে সমস্যা হবে, তোমার পাশ ফিরতে সমস্যা হবে, তোমার বসতে সমস্যা হবে, তুমি আর কি করে সাউন্ড স্লিপ হবে, তোমার হবে না। একটা এক্সট্রা লোড ক্যারি করতে গেলেই কিছু কিছু সমস্যা হয়, সেখান থেকেই হচ্ছে যে শুধু খাবার খেয়ে প্রবলেমটা সলভ হয়ে যাবে তা নয়। যতক্ষণ না ডেলিভারি হচ্ছে কমপ্লিট ঘুম হবে না, আফটার ডেলিভারি যতক্ষণ হচ্ছে তুমি টায়ার্ড থাকবে, ঘুমোতে পারবে, তারপরে হচ্ছে বাচ্চাকে ফিড করানোর জন্য মাকে জাগতেই হবে, এবং এটাই মায়ের দায়িত্ব। একদমই তাই। আচ্ছা ম্যাম, আপনি একটা কথা বললেন যে আশা কর্মীরা আমাদের কিন্তু এখন বাড়িতে অনেক আসে, শুধু যে বোঝাতে আসে তা নয়, বিভিন্ন জিনিস কিন্তু তারা কমিউনিটি লেভেল থেকে শুরু করে, একদম গ্রাসরুট লেভেল থেকে, যেটা মানে ওটার জন্যই আজকের আমাদের লাইফটা করা, যে গ্রাসরুট লেভেল থেকে মানুষকে বোঝানোর এই ব্যাপারটা। তো আশা কর্মীদের কথা যেমন আমরা হেলথ সেন্টারে থেকে আমরা জানি, কিন্তু এখানে একটা আর একটা বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে আইসিডিএস। আইসিডিএস বা যেটাকে আমরা বাংলায় একটা অঙ্গনওয়াড়ি বলি। তো এই আইসিডিএস এর কি কোনো ভূমিকা রয়েছে যেটা অপুষ্টি দূর করতে সাহায্য করতে পারে? আইসিডিএস কিন্তু এখন শহর বা গ্রাম সব জায়গাতেই আছে। আমার কলকাতা শহর সম্বন্ধে খুব একটা জানা নেই, মানে আমি কলকাতার যতটুকু জায়গা পর্যন্ত যাই, আমি আশেপাশে খুব একটা আইসিডিএস দেখতে পাই না, তবে সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের ব্যবস্থা আছে, সেটা কিন্তু সব জায়গায় আছে। এবার আইসিডিএস কলকাতার মতন শহরগুলোতে বা সারা ভারতবর্ষের অন্যান্য বড় শহরে ঠিক কতটা মাত্রায় কাজ করে সে সম্বন্ধে আমার ধারণা খুবই কম। মানে তারা কাজ করে, কিন্তু একদম মেগা সিটিতে কি খুব বেশি ভাবে কাজ করার সুযোগ তাদের কাছে আসে? আমার মনে হয় নেই, কারণ তারা মনে করেন যে হয়তো হাই প্রোফাইল যে সোসাইটি, সেখানে আইসিডিএস ওয়ার্কারদের কোনো কাজ নেই। কারণ সেই কাজটা মোটামুটি ভাবে বড় বড় হসপিটাল, নার্সিং হোম বা সেখানে থাকা নার্স, ডক্টর, ডায়েটিশিয়ানরা হয়তো করে দিচ্ছে। কিন্তু আইসিডিএস কর্মীরা শহরাঞ্চল বা মফস্বল শহর, শহরতলির শহর আমরা যাদেরকে বলে থাকি, আমার বর্ধমান শহরের মতন শহর বা তোমার হুগলির মতন যে শহর রয়েছে, সেই জায়গাতেও কিন্তু আমরা আইসিডিএস সেন্টার গুলোকেও হাতের কাছে দেখতে পাই, এবং আশা কর্মী বা আশা দিদিদেরও দেখতে পাই। এই আশা দিদিরা কিন্তু অনেকভাবে সাহায্য করছে, এবং আইসিডিএস সেন্টারও সাহায্য করছে।
আইসিডিএস কিভাবে সাহায্য করে যদি এটা প্রথম ভাবি, আইসিডিএস কিন্তু প্রেগনেন্ট লেডি থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে সকালবেলাকার একটা ফুড দিচ্ছে বা ব্রেকফাস্টটা তারা দিয়ে থাকছে। এছাড়া তারা মান্থলি স্ক্রিনিং করে, যেটাকে আমরা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মধ্যে ফেলে থাকি। তারা বাচ্চাদের এই হাইট, ওয়েট বা ক্লিনিক্যাল কিছু ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা সেই টেস্ট গুলো তারা কিন্তু প্রতি মাসে করছে। এর সাথে সাথে এরা বাচ্চাদেরকে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন, একটা বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হয় বাড়িতে বা হচ্ছে হেলথ সেন্টারে ডেলিভারি হয়েছে, পরের দিনই সেই বাচ্চা মা সমেত বাড়ি চলে গেছে, তাহলে সেই বাচ্চাটার হচ্ছে যে বিসিজি টিকা দেওয়া হলো কিনা, বাচ্চাটার 0 ডোজ পোলিও ভ্যাকসিন দেওয়া হলো কিনা সেটার খোঁজ নেওয়া, বা সেটা কেন দিতে হবে সেটা বাড়িতে এসে বলে যাওয়া, এই কাজটা আইসিডিএস ওয়ার্কার বা আশা দিদিরা করে থাকে। আরেকটা জিনিস করেন, প্রেগনেন্সি ফেজে যখন একজন মহিলার প্রেগনেন্সি ডিটেক্ট হচ্ছে, নিকটবর্তী যে আইসিডিএস সেন্টার আছে, আমরা এখানে শহরাঞ্চলে যাদের কাছে মেডিকেল কলেজ হাতের কাছে আছে তারা কিন্তু মেডিকেল কলেজে যখন যান সেক্ষেত্রে মেডিকেল কলেজ থেকে একটা ইমিউনাইজেশন কার্ড দিয়ে দেয় এবং প্রেগনেন্ট লেডি বা প্রেগনেন্ট যে মা রয়েছেন তাকে টিটেনাস টক্সয়েডের ফার্স্ট ডোজ এন্ড সেকেন্ড ডোজ, যেটা TT1 এন্ড TT2, এই দুটো কিন্তু মেডিকেল কলেজ ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে। আইসিডিএস সেন্টারও তাই, তারা কিন্তু এটাকে বলে যে সেন্টারে এসো, যেদিন ভ্যাকসিনের ডেট আছে ওই দিন তোমাকে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তারা কিন্তু একজন প্রেগনেন্ট মায়ের কি কি খাবার খাওয়া প্রয়োজন, প্রেগনেন্সিতে সে কি কি প্রিভেন্টিভ মেজার নেবে, সেগুলোও কিন্তু আশা দিদিরা বলে দেয়। পোলিওটা আমরা সব থেকে বেশি এখন দেখতে পাই যে পোলিও ডোজ, যেটা 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে ম্যান্ডেটারি ভাবে খাওয়াতে হবে, সেই পোলিও ডোজটা কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প করে খাওয়ানো হয়। আইসিডিএস দিদিরাই হচ্ছে যে যারা আশা কর্মী বা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা করছেন ক্যাম্প। ক্যাম্প করা ছাড়াও অনেক সময় ক্যাম্পে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না, বা হয়তো বাচ্চাটি সেই মুহূর্তে বাড়িতে ছিল না, কিংবা অনেক সময় দেখা যায় প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, বাচ্চাটির অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে, সেই মুহূর্তে কিন্তু কোনো রকম ভ্যাকসিনও একটা বাচ্চাকে দেওয়া যায় না, আবার কোনো পোলিও ডোজও খাওয়ানো যায় না। তো তখন ওই দিদিরা বলেন অপেক্ষা করো, আমরা পরে বাড়িতে গিয়ে খাইয়ে আসবো। তো তারা তারপরে দেখবে যেদিনকে ক্যাম্প হলো তার একদিন বা দুদিন পরে দিদিরা বাড়ি বাড়ি সার্ভে করতে আসে। 5 বছরের মধ্যে বাচ্চা থাকলে তাদেরকে খোঁজ নিয়ে হাতে ওই ভোটের ভোটের কালি, ভোট দিয়েছো তার যে ভোটের কালি আমার হাতে এখনো শো হচ্ছে, ওই রকম হচ্ছে যে একটা করে দাগ বাচ্চার আঙুলে দিয়ে দেয়, দিয়ে প্রুফ রাখে যে হ্যাঁ বাচ্চাটি পোলিও ভ্যাকসিনটা পেয়েছে, সেটা ওনারা বাড়িতে এসেও খাইয়ে দিয়ে যাচ্ছেন। আর করোনার সময়ও আমরা দেখেছি যে আশা দিদিরা শুধুমাত্র হচ্ছে যে এই খাবার খাওয়ানো বা হচ্ছে ভ্যাকসিন দেওয়া এইসব ব্যাপার ছাড়া ডেঙ্গু প্রতিরোধে, ডেঙ্গুটা কিন্তু সব জায়গার সমস্ত স্তরে মানুষের মধ্যেই রয়েছে, এটাও কিন্তু আমাদের একটা কমিউনিটি লেভেল প্রবলেম। করোনাও যেমন কমিউনিটির মধ্যে ছড়িয়েছিল, ডেঙ্গুও কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে কমিউনিটি লেভেলে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে। তো সেটার সম্বন্ধে অ্যাওয়ারনেসের জন্য দিদিরা আসেন এবং তারা হচ্ছে বাড়ি ঘর আশপাশের পরিবেশ কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেটাতে সাহায্য করেন, সেই সম্বন্ধে আমাদের 2-4 কথা বলেন। অনেক ক্ষেত্রে হচ্ছে তারা কিছু কার্ডও দিয়ে যাচ্ছেন ডেঙ্গু প্রতিরোধের, তো সেইগুলোকে আমাদের ফিল আপ করে বা আপডেট করে তাদেরকে জমা দিতে হয়। এগুলো ভীষণ ভালো ব্যবস্থা। এর সাথেও কিন্তু কমিউনিটি ম্যানেজমেন্ট জুড়ে আছে, কারণ তোমার যদি বাড়ির আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন না থাকে তুমি কিন্তু আদার ডিজিজের মধ্যে এফেক্টেড হবে। সেটা শুধুমাত্র যে ফুডের বা নিউট্রিশনাল ইমব্যালেন্স তার জন্য হচ্ছে এমনটা নয়, তোমার মশা মাছি এইসব থেকেও অনেক রোগ হয়। এবং তখন যদি তোমার ইমিউনিটি পাওয়ার কম থাকে, মানে তোমার যদি ওই হিডেন হাঙ্গার বা নিউট্রিশনাল ইমব্যালেন্স থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে, তুমি ওই রোগগুলোর সাথে লড়াই করতে পারবে না। কারণ স্বাভাবিকভাবে আমার শরীরে যদি প্লেটলেটের মাত্রা সাধারণভাবেই কম, তাহলে আমি কি করে লড়াইটা করবো? কিংবা আমার ডাব্লিউবিসি নাম্বার কত আছে সেটা হয়তো আমি জানি না, কিন্তু দেখা যাচ্ছে আমি একটা এমন ডায়েট বা এমন লাইফস্টাইলের মধ্যে আছি আমার ডাব্লিউবিসি অনেক কম আছে, তো স্বাভাবিক আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আমাকে যে কোনো রোগ আক্রমণ করলে আমি খুব সহজেই হচ্ছে সেই রোগে আক্রান্ত হয়ে যাব এবং তার প্রতিরোধ আমি করতে পারবো না। তো এই সকল দিক দিয়ে আইসিডিএস দিদিদের কাছে কিন্তু আমরা কৃতজ্ঞ, তারা আমাদের শহরাঞ্চল শহরতলি মফস্বল শহরের মানুষদেরকে অনেকভাবে সচেতন। এছাড়া আমরা স্কুলেতেও কিন্তু দেখে থাকি যে কিছুদিন আগে রুবেলা ভ্যাকসিন এসেছিল বাচ্চাদের জন্য, ওগুলোও কিন্তু ওরা করেই থাকে। তো শুধু কমিউনিটি লেভেল মানে একদম মায়েদের থেকে আরম্ভ করে শিশুদের, স্কুল গোয়িং যারা চিলড্রেন আছে প্রত্যেকের জন্য কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু রয়েছে।
তো এটা তো একটা দেখলাম। এবার হ্যাঁ, আপনি যেটা বললেন, এবং মানে আমি এটা হাইলাইটই করব, মানে ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা কথা আপনি বলেছেন, যারা শুনছেন তাদের ক্ষেত্রে উপকারী হবে। যেমন ইমিউনাইজেশনের কথাটা আপনি তুলেছেন, টিকাকরণ, ভ্যাকসিনেশন। তো অপুষ্টি নিয়ে যেহেতু কথা হচ্ছে, ওটা নিয়েই আমি বলি, টিকাকরণ বা ভ্যাকসিনেশন কি অপুষ্টিকে আমাদের কিভাবে প্রতিরোধ করতে সাহায্য করতে পারে? আর শুধুমাত্র টিকাকরণ হচ্ছে কোনো অপুষ্টি প্রতিরোধ করবে না, কারণ হচ্ছে তুমি একটা স্পেসিফিক জিনিস করতে পারে, সেটা হচ্ছে ভিটামিন এ ড্রপ। এটাও কিন্তু টিকাকরণের মধ্যে একটা শিডিউলে পড়ে। তো বাচ্চার বয়স যখন 9 মাস হলো, আমি তাকে ফার্স্ট ডোজ অফ ভিটামিন এ অয়েল দিলাম। এইটা থেকে তুমি বলতে পারো যে হ্যাঁ আমার অপুষ্টি রোধ করছে, কারণ ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে আমাদের দৃষ্টি শক্তি বা চোখের বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যার মধ্যে আমরা নাইট ব্লাইন্ডনেস বা রাত কানা, অন্ধত্ব অন্ধত্ব, এই যে কথাগুলো বলে থাকি, এই সমস্যাগুলো হয়। এছাড়া কেরাটোম্যালেসিয়া, জেরপ্থ্যালেমিয়া, বিটট স্পট, এই রোগগুলো কিন্তু আমরা অনেক সময় হসপিটাল, মেডিকেল কলেজ, হেলথ সেন্টারে গেলে দেখতে পেয়ে থাকি। সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য ভিটামিন এ অয়েলটা একটা বাচ্চাকে খাওয়াতেই হবে। আর আমরা বড়রা যারা অ্যাডোলেসেন্স ফেজে রয়েছে, অ্যাডাল্ট ফেজে রয়েছে, তাদের সকলকেই হচ্ছে ভিটামিন এ এনরিচ ফুড খেতে হবে। এবার আরো কিছু কথা বলতে পারি, এ ডি ই কে, এই চারটি ফ্যাট সলেবল ভিটামিন, এবং এগুলো যে ফুড থেকে আসে সেগুলো যেমন খেতে হবে, কিছু গুড ফ্যাটও আমাদেরকে খেতে হবে এই ভিটামিন গুলোকে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু ইমিউনাইজেশন কি করে আমার হচ্ছে ম্যালনারিশমেন্ট দূর করতে পারে, এটা যদি বলি, সেক্ষেত্রে আমার কিছু বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনাইজেশন থেকে আমি পাচ্ছি। যেমন হচ্ছে হেপাটাইটিস, স্পেসিফিক টাইপ অফ ডায়রিয়া লাইক রোটা ভাইরাস ডায়রিয়া, কোনো একটা কলেরা, তুমি এর ভ্যাকসিন নিচ্ছ, মানে ডিজিজটা তোমার শরীরের মধ্যে থাকছে, যেহেতু অর্গানিজমটা যাচ্ছে, কিন্তু যদি বাইরে থেকে তোমাকে অ্যাটাক করে তুমি সেটা প্রতিরোধ করতে পারছো। এবারে এই প্রতিরোধটা তুমি কি করে করবে? তুমি যদি এখন জেনে শুনে নদীর জল খাও, সেটা জানছো যে সেটা পিওর নয়, তাহলে তো তোমার শরীরে সমস্যা হবেই। তখন তোমার যতই কলেরার ভ্যাকসিন নেওয়া থাক বা আদার ভ্যাকসিন নেওয়া থাক, নদীর জল খেলে আমার রোগ হবে না, এটা হচ্ছে। কিংবা আমি পাহাড়ে বেড়াতে গেলাম, আমি হিমালয়ে চলে গেলাম, গিয়ে দেখলাম হিমালয়ের ঝর্ণার জল একবারে স্বচ্ছ, মানে যেটাকে আমরা বলে থাকি স্বচ্ছতা বা গঙ্গার মতন পরিশুদ্ধ। তো সেই জল আমি বোতলে করে ভরে খেয়ে নিলাম, বা এরকম হাতে করে ধরে খেয়ে নিচ্ছি। মানে এক্সাইটমেন্টে অনেকেই এসব কাজ করে বেড়াতে গিয়ে। তো সেটা ভুল, কারণ তার মধ্যে অনেক রকম মাইক্রোবস রয়েছে, কোনো না কোনো হয়তো অ্যালগিও তার মধ্যে প্রেজেন্ট আছে যে আমার শরীরের মধ্যে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে ভ্যাকসিন দিয়েছে, আগে আমি ভ্যাকসিন নিয়ে গেছি, ডায়রিয়ার জন্য ভ্যাকসিন হয়তো আমি নিয়ে গেলাম, কিন্তু তারপরে হচ্ছে আমার ডায়রিয়া হবে। তাহলে ভ্যাকসিনটা দেওয়া আমার জরুরি, কিন্তু ভ্যাকসিনের পাশাপাশি আদার হাইজিন মেনটেন করতে হবে। ফুড গুলোকে প্রপার টাইমে প্রপার ওয়েতে রান্না করে খেতে হবে, সেটা আমাকে ভাবতে হবে। হাইজিনের সাথে বা ইমিউনাইজেশনের সাথে তুমি ওইটা ভাবতে পারো, তো ম্যাডাম আমি রান্না কি করে করবো, এটা লোককে আমি কিভাবে করি। আইসিডিএস দিদিরা সেগুলো বলে দেন, বা আমরা ডায়েটিশিয়ানরা অনেক সময় বলে থাকি যে সবজির খোসা ছাড়িয়ে তাকে ধুইও না, বা হচ্ছে শাক পাতা যেগুলো মোটামুটি ভাবে সিউয়েজ ওয়াটার যেখান দিয়ে যায় সেই জায়গায় চাষ হয়। খুব কমন হচ্ছে কলমি শাক। কলমি শাক হচ্ছে মোটামুটি ভাবে ওই রকম ড্রেনের ধারে, জলাশয়ের ধারে চাষ হয়, এবং কলমি শাকের চচ্চড়ি বা কলমি শাকের ডিফারেন্ট আইটেম আমাদের মতন যারা মফস্বল শহরের মানুষজন তারা কিন্তু খায়। বড় শহরের মানুষজন কলমি শাক খান না। এটা হচ্ছে একদম মানে বলে দেওয়া যেতে পারে, তারা পালক পনির খান যেটা কোনো কাজে লাগে না, তারপরেও তারা সেটা খান, কিন্তু তারা কলমি শাক খান। কিংবা হচ্ছে লাউ শাক, কুমড়ো শাক, এগুলো খান না। তো এগুলোর জন্য আমরা কি করতে পারি? এগুলোর জন্য আমি তো ভ্যাকসিন নিয়েছি বলে আমার রোগ হবে না এমনটা নয়। আমরা খাচ্ছি, আমরা গ্রামের মানুষ, শহরের মানুষ যারা, তারা খাচ্ছি। আমরা সেক্ষেত্রে কিছু ইমিউনাইজেশন টাইপ মেজার নিতে পারি, যে আমি তাকে প্রেসার কুকিং করে খাবো, আমি তাকে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তার মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে, তাদের ডিম থেকে থাকে, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাকে ভালো করে ফুটিয়ে অল্প জলে সেদ্ধ করে আমি খেলাম। কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু জল ফেলে দেওয়া হয়, লাউ শাক সেদ্ধ করলে অনেক সময় জল ফেলে দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু শাকের ফাইবারটা তোমার যাচ্ছে, অনেকটা নিউট্রিয়েন্টও যাচ্ছে, কারণ প্রচুর জল দিয়ে সেদ্ধ না করলেই হলো, আর অনেক জল দিয়ে কড়াইতে রান্না করে সেটাকে ফুটিয়ে না ফেললেই হলো, তাহলে সব ইভাপোরেট করে দেয়। বাকি সবই ঠিক আছে, অসুবিধা নেই। তবে ভ্যাকসিন দিয়ে ডিজিজ আটকানো হচ্ছে একবারেই হবে না, বা আমার ম্যালনারিশমেন্ট হবে না এমনটা নয়। ম্যালনারিশড কন্ডিশনেও হচ্ছে ভ্যাকসিনটা দিতে হবে, যাতে সরি, যাতে তার ডিজিজ কন্ডিশন যদি অ্যারাইজ করে সেটা ক্রনিক স্টেজে চলে না যায়, আমি যাতে তাকে সার্ভাইভ করাতে পারি। একদমই, পুরোটাই আমাদের হ্যান্ডেলিং এর উপর নির্ভর করছে, কিভাবে আমি হাইজিন মেনটেন করছি, কিভাবে খাবার খাচ্ছি, সেই জিনিসগুলোর উপর অনেকটাই কিন্তু নির্ভর করেছে। তো এবার অপুষ্টি নিয়ে কাজ করতে করতে, মানে আমি বলে রাখি সকলকে যে ম্যাম কিন্তু কমিউনিটি বেসে একদম গ্রাসরুট লেভেল থেকে কাজ করেছেন। তো
সব জিনিসগুলোকে আপনার খুব সামনে থেকে দেখা। তো এইটা কাজ করতে গিয়ে মানে আমি যখন সার্ভে ওয়ার্ক করতাম, যখন একদম সমাজের মধ্যে গিয়ে তাদের মূলটাকে খুঁজে আনার চেষ্টা করেছি সার্ভে করতে গিয়ে, কোয়েশ্চেনিং করতে গিয়ে, তখন দেখেছি প্রচুর কুসংস্কার। তো এই যেটা নিয়ে শুরু হলো প্রেগনেন্সি, তো আমরা বললাম যে প্রচুর প্রচুর কুসংস্কার, মানে সেটা চলছে তো চলছে, একই ভাবে চলে আসছে চিরকাল। তো এই কুসংস্কার গুলোকে দূর করার জন্য আমরা কি স্টেপ নিতে পারি? কুসংস্কারটা কিন্তু আছেই, মানে সেটা কিন্তু আমরা করোনার সময়ও দেখছি। করোনার সময়ও বহু মানুষ ছিল, যখন সরকার বারবার বারবার টিভিতে বলো বা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে বলো মানুষকে জানানোর চেষ্টা করেছে, বিভিন্ন পোর্টাল ওপেন হয়েছিল যেখান থেকে আমরা ভ্যাকসিনেশনের শিডিউল বুক করতে পারি। তাতেও মানুষজন বলছে ভ্যাকসিন কেন নেব? ভ্যাকসিন মানে তো হচ্ছে তুমি ওই করোনার ভাইরাসটাই আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। মানে সে যে করোনা সম্বন্ধে যা কিছু জানে, মনে হয় যিনি করোনার ভ্যাকসিনটা আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানীরা, তারাও হয়তো এত কিছু জেনে আবিষ্কার করেননি। মানে আমাদের আশেপাশে চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে হচ্ছে যে কোনো জায়গায় যখন একটা মিট আপ, চারজন বন্ধু মিলে এক জায়গায় যখনই গল্প করেছে, তারা দেখা যাবে করোনা ভ্যাকসিন নিয়ে এমন কিছু কথা বলেছে যেটা বর্তমান সমাজে শিক্ষিত যুবক বা যুবতীদের কাছ থেকে সেটা আশা করা যায় না। এমন কিছু কথা তারা বলে থাকে। বিশেষ করে করোনার সময় যে ভ্যাকসিনটার লাস্ট ডোজ আমরা দেখলাম, ঠিক আছে, লাস্ট ডোজের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই ডোজটা যখন দেওয়া যায়, মানে থার্ড ডোজ যারা নিয়েছে অনেকেই নেয়, তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, জানতে পারো যে অনেকে নেয়। একইভাবে প্রেগনেন্সির ক্ষেত্রে টিটেনাস ভ্যাকসিন, প্রেগনেন্সির সময় প্রেগনেন্ট মহিলা, একজন মহিলা প্রেগনেন্ট, গ্রামের দিকের মানসিকতা এমন যে সে মহিলা প্রেগনেন্ট সেটা পাশের বাড়ির লোক জানতে পারে, তাকে জামা কাপড় এমন করে পড়তে বলা হবে যে সে কোনোভাবে যেন প্রকাশ না পায় যে তার গর্ভে একটা সন্তান বেরোচ্ছে, তাকে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রাখা। কিংবা এমনও দিন, এমনও সমাজ আছে যেখানে মেনস্ট্রুয়েটিং ফেজে একজন মেনস্ট্রুয়েটিং অ্যাডোলেসেন্ট চাইল্ড, আমি গার্ল চাইল্ডই বলছি, তার কথাকে যখন হাইলাইট করছি, সেই মানুষটাকে, সে হচ্ছে বাবা মা ভাই বোনের সাথে ঘরে ছিল, তাকে একদম সরিয়ে নিয়ে গিয়ে আলাদা একটা ঘরে। তো সেই মানুষটা সে ভাইয়ের সাথে কথা বলতে পারছে না, দিদির সাথে কথা বলতে পারছে না, মায়ের কাছে যেতে পারছে না, কি না সে, তার মেনস্ট্রুয়েশন ফেজ চলছে, এই কন্ডিশনে সে হচ্ছে অপরিচ্ছন্ন, সে কিছু ছোবে না, সে কিছু হাত দেবে না। এটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যেই আছে। তুমি বিভিন্ন জাতির মানুষের মধ্যে কিন্তু এই এক ট্যাবুস দেখতে পাবে, তারা কিন্তু এই জিনিসটাই করে। কিন্তু একজন মা, একজন মহিলা, তার যদি মেনস্ট্রুয়েশন না হয়, সে তো পরবর্তীতে একজন সন্তানের জন্ম দিতে পারবে না। তাহলে পরবর্তীতে হাহাকার করার কিছু নেই, একজন মহিলাকে ব্লেম করার কিছু নেই যে সে সন্তান জন্ম দিতে পারছে না। তুমি তো তার মেনস্ট্রুয়েশনটা মানতে পারবে, তাকে আনহাইজিনিক একটা ফেজে রেখে দিচ্ছে। এটা একটা কুসংস্কার, কুসংস্কারের শুরু এখান থেকে। সেকেন্ড কুসংস্কার, এই যে প্রেগনেন্সিতে তাকে তুমি জানতে দিলে না, তো তার মানে তার কিন্তু টিটেনাস টক্সয়েডের যে ভ্যাকসিনেশন সেটা হলো না। এবার তাকে নর্মাল ডেলিভারির সময় যখন নাড়িটা কাটা হবে, সেই সময় যে কাঁচি, যে ছুরি, যে ব্লেড ইউজ হচ্ছে, সেটা কি স্টেরিলাইজড? সেটা কি একজন ধাইমা জানেন, একজন নার্স জানেন? তিনি যদি না জেনে থাকেন, তাহলে ওই কাটার জন্য মা কিন্তু ওইখান থেকে সেপ্টাসেমিয়াটা নিল, মা কিন্তু সেপটিক হয়ে মারা। তো যদি টিটেনাসটা দেওয়া থাকতো, হয়তো আমরা রোগটাকে আটকাতে পারতাম, মায়ের মৃত্যুটা আটকাতে। আবার একটা ছোট বাচ্চা, তাকে কোনো ভ্যাকসিনই দেওয়া হবে না। বহু মানুষ আছে, তুমি যদি অনেক বড় শহরেরও কেস হিস্ট্রি বিভিন্ন ভাবে খোঁজো, এমন অনেক মানে শিক্ষিত মানুষজন আছে, ভ্যাকসিন কেন দেব, ভ্যাকসিন দেওয়ার দরকার। আমি খুব মানে উচ্চশিক্ষিত একজন মানুষের কাছেই শুনেছিলাম কোনো ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই, একটা বাচ্চার তো ভ্যাকসিনের কোনো দরকার পড়ে না, খাচ্ছে দাচ্ছে বড় হচ্ছে, ঠিক আছে, এরকম কথাবার্তা বলে। কিন্তু তার পরবর্তীতে সে কিন্তু তার বাচ্চাকে সে নিয়ে যাচ্ছে, কিন্তু সে লোককে এই কথাটা বলছে। তো তুমি কেন সমাজের মধ্যে এরকম একটা খারাপ কথা ছড়াচ্ছ যে ভ্যাকসিনের প্রয়োজন নেই, যেখানে একজন ডাক্তারবাবু জন্মানো মাত্রই বলছে যে হ্যাঁ বাচ্চাকে তোমাকে বিসিজি ভ্যাকসিন দিতে হবে, তোমাকে ওরাল পোলিও ভ্যাকসিন দিতে হবে, পোলিওর পরবর্তী ডোজ দিতে হবে, রোটা ভাইরাস ভ্যাকসিন দিতে হবে, তাকে এমএমআর দিতে হবে। তিনি বলছেন তার মানে নিশ্চয়ই তার কিছু গুরুত্ব আছে। ভ্যাকসিন দিলে আমার রোগটা হবে না, ভ্যাকসিন দিয়ে হচ্ছে রোগের আমি জীবাণুটাকে শরীরে এমন মাত্রায় প্রবেশ করাচ্ছি যাতে সত্যি সত্যি যদি জীবাণুটা জীবিত অবস্থায় আমাকে আক্রমণ করে, আমি সেটা থেকে যাতে নিজেকে রক্ষা করতে পারি। তাই হচ্ছে ভ্যাকসিন যদি লোকজন যতই বলুক যে ভ্যাকসিন আমি দেবো না, ভ্যাকসিন আমি করবো না, এদেরকে আমি এখান থেকে বের করবো কিভাবে? এর জন্য গভর্নমেন্টের তরফ থেকে কিছু অ্যাওয়ারনেস করা দরকার। আর আশা দিদিরা হচ্ছে মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারাও করবেন, আমরাও করবো। আমাদের কাছেও হচ্ছে যখন এরকম কোনো বাচ্চা আসবে, বাবা মায়েরা আসবে, আমরা তাদেরকে বলবো সামান্য ধরো নিউমোনিয়া ভ্যাকসিন এখন অনেক সময় হচ্ছে বয়স্ক মানুষদের দেওয়া হচ্ছে,
বহু বয়স্ক মানুষই বলে নিয়ে কি হবে, 60 বছর বয়স হচ্ছে, সে সারা জীবন স্মোক করে এসছে, তাকে যদি এখন আমি বলি যে না এই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড গরম থেকে বাঁচতে তুমি একটা নিউমোনিয়া ভ্যাকসিন নাও, সে কিন্তু শুনবে না। কিন্তু ভ্যাকসিনটা নিলে লোকটা হচ্ছে যে ওই শেষ বয়সে বুকে সর্দি জমে গিয়ে কফ জমে গিয়ে যে মারাত্মক একটা কন্ডিশন তৈরি হয়, যার জন্য রেসপিরেটরি ফেলিওর পর্যন্ত হয়ে যাচ্ছে, সে শ্বাস নিতে পারছে না বলে মারা গেল, সেখান থেকে আমি বাঁচাতে পারি। বা নিউমোনিয়া হয়ে আইসিইউ তে ভর্তি থাকার থেকে একটা ভ্যাকসিন নিয়ে হচ্ছে সুস্থভাবে বাঁচাতে। তো সেখানেও দেখা যাচ্ছে যে সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা নিউমোনিয়ার ভ্যাকসিনটা নিচ্ছেন। আবার তুমি কিছু ক্ষেত্রে দেখবে যাদের হাড়ের সমস্যা আছে, সেখানেও হচ্ছে ডাক্তারবাবুরা অনেক সময় বেসিক কিছু ইনজেকশন নিতে বলেন, যার প্রয়োজন তিনি নেবেন, কিন্তু ওই ইনজেকশন নেওয়ার টেন্ডেন্সি অনেকের বেশি, ওটা কিন্তু ভ্যাকসিনেশন নয়। দেখা যাবে হয়তো যে হাঁটুটার জন্য ব্যথার জন্য তাকে একটা প্রপার ডায়েটে রাখলে ভালো হতো, তার জায়গায় কোনো একজন মানুষ তাকে পাশের বাড়ির লোক হয়তো বলেছে না না আমি ইনজেকশন নিয়ে ভালো আছি, কিংবা আমি অমুকের কাছ থেকে ওই স্পেশাল ফুডটা খেয়েছিলাম সেটাতে ভালো আছি, তারা কিন্তু সেখানে চলে যাবে ওই স্পেশাল ফুড যেটা খেয়ে তার হচ্ছে হাঁটুর ব্যথা কমেছিল, এবং হাঁটুর ব্যথা কমার কারণ হচ্ছে তার বডি ওয়েট যা ছিল তার হাফ করে দিয়েছে ভুল খাবার খাইয়ে, এবং পরবর্তীতে দেখা গেছে ব্লাড প্রেশারটা নর্মালের থেকেও নিচে নেমে গেছে। সে প্রেশারের ওষুধ খেত, এখন তার খেতে লাগে না, এখন তার লো প্রেশার, সারাদিন মাথায় এরকম এরকম ঘুরছে, সে সারাদিনই বলছে আমার সারা দুনিয়া ঘুরছে মনে হচ্ছে। এইগুলো করেছে। ভ্যাকসিনেশন যেটা যার জন্য দরকার সেটা নাও, এরকম কুসংস্কার যে আমার ভ্যাকসিন নিলেই আমার রোগ হবে বা আমাকে ছুঁচ ফোটাবে আমার কিছু সমস্যা হতে পারে, এটা কোনো সমস্যা, এগুলোকে বুঝতে হবে বা বোঝাতে হবে। একদম এই জায়গা থেকে কিন্তু স্কুলের যারা শিক্ষক আছেন তারাও অনেকটা করতে পারেন। আমি কেন বলছি এই কথাটা, কারণ হচ্ছে কিছুদিন আগেই যেহেতু 14 বছর বা 12 থেকে 14 এরকম একটা এজ গ্রুপ ছিল, বাচ্চাদের রুবেলা মামস ভ্যাকসিন দেওয়া হচ্ছিল এবং সেটা স্কুলগুলোকে বেছে নেওয়া হয়েছিল এবং আশা দিদিরাই কিন্তু দিয়ে গিয়েছিলেন স্কুলে স্কুলে। অনেক বাচ্চা আছে যারা কিন্তু নিচে যায়নি, এবং তাদের যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা কেন নিতে চাইছো না বা নিলে না, তো সেই জায়গায় তারা বলছে যে বাড়িতে আমার মা বারণ করেছে যে হ্যাঁ, ভ্যাকসিন নেওয়া হবে। তো এটা এগুলো অনেকেই, বলছি কিন্তু অনেক এটা বলে। শুধু সরকারি স্কুলে হয়নি, বেসরকারি বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলেও কিন্তু ওই একই জিনিস, যে আমি তো ডাক্তারবাবুর কাছে প্রাইভেটে ভ্যাকসিন নিই, সেখানে উনি আমাকে এমএমআর দিয়েছেন, মিজেল মাউস রুবেলা দিয়েছিল ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট যখন বলছে রুবেলাটা আলাদা করে নিতে হবে নিশ্চয়ই তার কিছু কারণ ছিল। সবকিছুই হচ্ছে যে আমি সরকার বলছে বলে শুনবো না এমনটা তো নয়। সরকার তো বলে না, বলে তো কোনো একজন ডাক্তারবাবু কোনো একজন বিজ্ঞানী যারা হচ্ছেন উপর মহলে বসে রয়েছেন, যারা বিজ্ঞান, যারা রোগ মুক্তির ব্যবস্থাটা সাধারণ মানুষের থেকে সব থেকে বেশি বোঝে, তারা বলছেন। তো যখন আইসিএমআর বলছে, ইউনিসেফ বলছে, হু বলছে, তখন তো আমাকে কথাটা শুনতে হবে। সেটা মানুষকে বোঝাতে হবে যে আইসিএমআর ইউনিসেফ হু এরা কিন্তু তোমার স্টেট গভর্নমেন্ট নয়, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, যে যে দেশেই থাকুক না কেন। কাজে সরকার বলছে আমি সরকারের বিরোধিতা করছি মানে যেন ওটা শুনবো না, এমনটা নয়। এগুলো কিন্তু বলছে ডাক্তারবাবুরা। আমি এটা কোনো রাজনৈতিক কিছু নিয়ে বলছি না কথাটা, কিন্তু মানুষজন এইভাবেই বিরোধিতা করে, যে আমার পাড়ার অমুক লোক বলেছে আমি শুনবো না, অমুক লোক বললে আমি শুনতাম। এটা কথাটা নয়, এই কথাটা একজন ডাক্তারবাবু বলছেন। তো যখন ডাক্তারবাবুরা বলছেন আমাদের, একদমই সেটাই। তো এই জায়গা থেকে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন মানে SAM আর MAM স্যাম ম্যাম যাদেরকে আমরা বলি, এই ধরনের বাচ্চাদের সংখ্যা কিন্তু প্রায় বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু যদি একটু কমিউনিটির একটু গ্রাসরুট লেভেলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই স্যাম চাইল্ড বা ম্যাম চাইল্ড এদেরকে যদি আমরা বাঁচাতে চাই অপুষ্টির হাত থেকে, তো এদের জন্য কি স্পেশাল ফুড কি হতে পারে, বা এদেরকে কোন খাবারগুলো এর মধ্যে আমরা যদি মানে ইনক্লুড করি যেটা থেকে সেটা তারা হচ্ছে অপুষ্টি থেকে বাঁচতে পারে, এরকম কি হতে পারে? আচ্ছা স্যাম ম্যামের কথা যখন তুমি বললে, স্যাম ম্যামের ক্ষেত্রে হচ্ছে এরা টোটালটাই হচ্ছে যে ম্যাম মানে সিভিয়ার মডারেট যেরকম ভাবেই বলো না, মাইল্ড বলো, মাইল্ড তো থাকে না, মডারেট কন্ডিশনিং থাকে এরা, তো সিভিয়ার আর মডারেট দুটো ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে দেখা যায় যে জিনিসটা সেটাকে আমি বলতে পারি মানে খাবারের অভাব, খাবারের অভাব থেকে কিন্তু স্যাম ম্যাম, এটা আর কোনো কারণ। তো সেখানে খাদ্যের অভাব দূর করার জন্য আমাদের দেশে যে সমস্ত ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো আমাকে গ্রহণ করতে হবে। বা যদি দেখা যায় যে না তারা সেই ব্যবস্থার আওতায় নয়, বিশেষ করে যে সমস্ত বাচ্চা বা যে সমস্ত পরিবারকে আমরা বাস স্ট্যান্ড বা হচ্ছে রেলওয়ে স্টেশনের আশেপাশে দেখতে পাই, তারা অনেকেই হচ্ছে যে রেশনটা পায় না। তো রেশন যারা পায় না বা যাদের রেশন কার্ড নেই, সেই পরিবারের বাচ্চাদের মধ্যে স্যাম ম্যাম হওয়ার চান্স অনেক বেশি, বা তাদের প্রেগনেন্সি ল্যাকটেটিং যে মাদাররা আছে তারাও কিন্তু ম্যাম থাকে। এক্ষেত্রে আমি এদেরকে কি দিতে পারি বা এদের নিউট্রিশন কেমন হওয়া উচিত, তার জন্য ওই লেভেলে যে এনজিও কাজ করে বা যে আইসিডিএস ওয়ার্কাররা কাজ করে, তাদের কিছুটা কাউন্সিলিং করা দরকার, তাদেরকে ফ্রি অফ কস্ট হচ্ছে ব্যালেন্স ফুড
যেটার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এন্ড আদার মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এই খাবারগুলো দিতে হবে। এবার তুমি আমরা যারা বিভিন্ন এনজিওর হাত ধরে কাজ করে থাকি, আমরাও হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করছি, বিশেষ করে আমি কমিউনিটি লেভেলে যখন কাজ করছি ভবিষ্যতে আরো করবো, তখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কিছু প্রোটিনেসিয়াস ফুড, সেটা ছাতু হতে পারে। নর্মাল ছাতু শরবত খাওয়ালেও কিন্তু অনেকটা উপকার দেয়। সে জায়গায় দেখা যাবে সেই বাচ্চাটি সকালবেলা হয়তো চা পাউরুটি খাচ্ছে, সেটা না করে তুমি যদি তাকে ছাতু আর মুড়ি খাওয়াও, সেটা খুব উপকারী একটা জিনিস। বা যদি কোনোভাবে তাদেরকে দুধ সাপ্লাই দেওয়া যায়, হয়তো দুধ ভাত সে খেলো, তার সাথে কোনো একটা সবজি খেলো, সেটাও সে খেতে পারে, অসুবিধা নেই। কিন্তু কিভাবে করব এই কাজটা কিন্তু খুব কঠিন। এই কাজটা করা, স্যাম ম্যান চাইল্ডদের নিয়ে কাজ করাটা হচ্ছে খুব কঠিন। বিভিন্ন জায়গায় এদেরকে নিয়ে কাজ করার জন্য অনেক সেন্টার আছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, কমিউনিটিতে সার্ভে করে করে তারপর তাদেরকে সেন্টারে নিয়ে এসো, সেন্টারে নিয়ে এসে তাদেরকে ট্রিটমেন্ট করো, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই বিভিন্ন জায়গায় হয়তো যখন খাবারের অভাব বা খরা দেখা দিয়েছে, বাচ্চাটার হয়তো বাবা মা নেই, বাবা মা মারা গেছে, বা বাচ্চাটা হয়তো হারিয়ে গেছে, বাবা মায়ের কাছে থাকে না, সে হয়তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাকে সে হয়তো খেতে পারছে না। বা আমাদের দেশে তো অনেক রকমের সমস্যা, যে বাচ্চারা হচ্ছে মোটামুটি ভাবে ভিক্ষা করে, দেখবে তাদের বাবা মাকে তুমি কোনোভাবেই খুঁজে ট্রেস করতে পারবে না, ঠিক আছে। তো সেই বাচ্চাদের মধ্যেও কিন্তু আমরা ম্যালনারিশমেন্ট দেখতে পাই, এবং ওই বাচ্চাগুলো একটু বড় হবার পর 10, 11, 12, 13, 14 এই ফেজের মধ্যে না এরা ভীষণ রকম ভাবে ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যায়, এবং এখানে তখন ম্যালনারিশমেন্ট ব্যাপারটা আরো সিভিয়ার জায়গায় চলে যাচ্ছে। বিভিন্ন রকমের ড্রাগে এরা অ্যাডিক্টেড হচ্ছে, মানে শুধুমাত্র যে গাঁজা খায় এমনটা নয়, বিভিন্ন রকমের ইনজেকশন, বিভিন্ন ট্যাবলেট, ব্রাউন সুগার, বা কমন ভাবে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ডেনড্রাইটের নেশা। এটা কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা করে। তো এদেরকে তুমি ম্যালনারিশমেন্ট কন্ডিশনে আনতে গেলে সরকার বলো বা বেসরকারি যে সমস্ত এনজিও আছে, তাদের ওয়ার্কারদের অনেক মানে স্ট্রিক্ট ভাবে এটাকে হ্যান্ডেল করলে আমরা তবে এখান থেকে স্যাম ম্যাম চাইল্ডদেরকে আলাদা করে মানে দেখতে পাবো এবং তাদের এর কাছে কিছু ব্যবস্থা নিতে পারবো। কাজটা কিন্তু খুব একটা সোজা নয়। খাবার তুমি তাদেরকে স্পেশাল যেটা দেবে, ইউনিসেফের তরফ থেকে কিছু স্পেশাল ফুড আছে, আইসিএমআর এরও কিছু স্পেশাল ফুড আছে, কিন্তু সেটা তাদেরকে দিতে গেলে তোমার অনেক সমস্যা। তুমি যখনই তাদেরকে দিতে যাবে না, যে তোমার দেখে মনে হলো যে বাচ্চাটা চুলগুলো সব লালচে হয়ে গেছে, মাথায় হাত দিলে দেখবে চুল উঠে চলে গেল, কিংবা পেটটা দেখে মনে হচ্ছে পেটটা আলাদা করেই ফোলা, যেটা অনেক সময়ই দেখা যায় যে পেটটা আলাদা ফোলা, বা বুকের কাছটা দেখে আমরা যেটাকে পিজিয়ান ব্রেস্ট বলি, সেই পিজিয়ান ব্রেস্টের মতন হয়ে গেছে। তুমি তাকে একটা আলাদা ফুড দিতে যাও, দেখো আলাদা করে হয়তো নিয়ে গিয়ে দিলে, তুমি দেখবে ঠিক আশেপাশে কেউ না কেউ চলে এসছে, এসে জিজ্ঞেস করবে কেন দিচ্ছ আমার বাচ্চাকে, তুমি কেন খাওয়াচ্ছ। তো তুমি কিন্তু স্যাম ম্যাম চাইল্ডের ট্রিটমেন্ট এইভাবে করতে পারো। তার জন্য তোমার একটা কোনো সংস্থা দরকার, কোনো একটা এনজিও দরকার, গভর্নমেন্টের সাহায্য দরকার, যেখানে গিয়ে যাদের হাত ধরে গিয়ে তুমি করলে তোমাকে নিজেকে কোনো বিপদে পড়তে হবে না, আবার ওই বাচ্চাগুলো সঠিক পুষ্টি পাবে। এদের পুষ্টি দেওয়াটা কিন্তু কোনো কঠিন কাজ নয়, কিন্তু এদের কাছে পৌঁছানোটা খুব কঠিন। সেটাই, অ্যাকচুয়ালি তাই। আচ্ছা, তো এই যেহেতু স্যাম চাইল্ড নিয়ে কথা হলো, তো এই জায়গা থেকে একটা জিনিস উঠে এলো, সেটা হচ্ছে প্রভার্টি, মানে দারিদ্রতা, যেটা ভারতের একটা একদম মূল সমস্যা। মানে এটার সমস্যা। জন্যই তো আজকে মানুষ এরকম, মানে আমরা তো দেখেছি অনেক জায়গাতে, এই যেমন হচ্ছে বিশেষ করে যেটা আপনি বললেন বস্তি এলাকাতে, বা অনেক সময় আমি একটা জিনিস হাইলাইট করবো, সেটা হচ্ছে রেল লাইনের ধারে যারা থাকে, ঝুপড়িতে যারা থাকে, ঝুপড়ি বা বাসী, প্লেন এমনি যারা অস্থায়ী, হ্যাঁ অস্থায়ী যারা, তাদের মধ্যে এইগুলো ভীষণ কমন। তাদের চুল দেখবো গোল্ডেন কালারের, তো প্রপার সাইন অফ ম্যালনিউট্রিশন, চুল টানলে ছিঁড়ে আসে, ব্যথা লাগে না, হ্যাঁ। তো এরকম হয়। তো এরাই তো মানে প্রপার্টি এর কারণটা হচ্ছে, মেন কারণ তো প্রপার্টি, তো মানে দারিদ্রতা, যেটা ভারতের একটা মূল সমস্যা বলতে পারি। তো ফুড প্রপার্টি, এখান থেকে আর একটা টার্ম আছে যেটা হচ্ছে ফুড প্রপার্টি। তো ফুড প্রপার্টি জিনিসটা কি, আর এটা মানে কেন হয় বা কেন দেখা যায় এই সমস্ত বাচ্চাদের? ফুড ফুড পভার্টি টার্মটা হচ্ছে অনেকদিনই আছে আমাদের ইন্ডিয়াতে। হচ্ছে যে রিসেন্ট আমরা কিছু নিউজ পেপারে এটা দেখেছি, বা অনেক নিউজ চ্যানেলও হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করছে। এই ফুড পভার্টি কিন্তু বলতে পারো, আমার যেটা ধারণা ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় কিছু ক্ষেত্রে ক্রিয়েটিভ। আমরা কিন্তু অনেকেই ফুড পভার্টির মধ্যে এফেক্টেড হতে পারি, যদি না আমার নিজের এই যে বলছিলাম আইসিএমআর এর 5 ফুড গ্রুপ, সেরকম হু এর দেওয়া একটা ফুড গ্রুপ আছে। সেই ফুড গ্রুপের মধ্যে 8টা গ্রুপ আছে। তো সেই গ্রুপের সবকটা খাবার যদি একজন মানুষ পায়, তাহলে সে হচ্ছে ফুড পভার্টির আওতার বাইরে চলে। যে মোটামুটি 8টা গ্রুপের মধ্যে 2টো গ্রুপের পাবে খাবার, তাকে আমরা সিভিয়ার ফুড পভার্টি লেভেল বলতে পারি। আর যে দুটোর মধ্যে 5টা ফুড গ্রুপ খাচ্ছে, সরি 8টার মধ্যে 5টা ফুড গ্রুপের খাবার পাবে, তাকে কিন্তু আমরা মডারেট বা ওই মাইল্ড টাইপ একটা ফুড পভার্টির মধ্যে রাখতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে তারা মডারেটের মধ্যেই থাকে।
কারণ রোজ দিন তারা আবার সেই 5টা গ্রুপের খাবার খাচ্ছে এমনটা নয়, বা হচ্ছে রোজ দিনই দুটো খাবার দুটো ফুড গ্রুপ পাচ্ছে এমন নয়, কোনো কোনো দিন হয়তো 3টে পেলো, কোনোদিন 2টো পেলো, কোনোদিন পেলো না। মানে খেতে না পাওয়া দিনের সংখ্যাও কিন্তু অনেক বেশি, যে খেতে পায়নি, সারাদিনে একবার খেতে পেয়েছে। এইটার কারণ কি? এটা তো তুমি যেটা বললে, দারিদ্রতা, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। বর্তমানে আমাদের দেশে, আমাদের রাজ্যের সরকার কিন্তু এমন অনেক ব্যবস্থা করেছেন যাতে সব মানুষ খেতে পায়। তার অনেক ব্যবস্থাই আছে। আমাদের এখানে হচ্ছে 5 টাকাতেও খেতে পাওয়া যায়, আবার হচ্ছে যে বিনামূল্যে হচ্ছে অনেক জায়গায় খাবার দেওয়া হচ্ছে, বিভিন্ন এনজিওরা দিচ্ছে। বা যাদের ডিফারেন্ট যে রেশন কার্ড, ব্লু কার্ড, ইয়েলো কার্ড, পিঙ্ক কালার কার্ড, বিপিএল কার্ড, অন্তর্দয়া অন্ন যোজনা, অন্নপূর্ণা অন্ন যোজনা, এই যে বিভিন্ন যোজনাগুলো হচ্ছে যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, এগুলোতে যে খাবারগুলো দেওয়া হয় তার মধ্যে চালও দেওয়া হয়, গমও দেওয়া হয়, বা কিছু সময় হচ্ছে এখানে পাল্টে অনেক সময় সয়াবিনের বড়ি সেটা দেওয়া হচ্ছে, কিছু সময় ডাল দেওয়া হচ্ছে। তো যখন যেটা দেওয়া হচ্ছে এবং অনেকটা মাপে দেওয়া হয়, পার হেড দেওয়া হচ্ছে, বাড়ির ছোট বাচ্চারও দিচ্ছে, মা বাবা সবাই দিচ্ছে, তো সেটাকে হচ্ছে প্রপার ইউটিলাইজেশন। ফুড পভার্টি আটকাতে গেলে গভর্নমেন্ট যেটা ফ্রিতে দিচ্ছে তোমাকে সেটা নিতে হবে, তোমাকে সেটা ইউটিলাইজ করতে হবে। তুমি নিয়ে খাবারটা রেখে দিলে বা তুমি বিক্রি করে দিচ্ছ, যেটা হয়ে থাকে, এটা যদি খোঁজ নিয়ে দেখো দেখবে রেশনের চাল যাদের প্রয়োজন তারা কিন্তু নিয়ে সেটা বিক্রি করে দেয়, তারা খায় না। কিন্তু তারা যদি ওই চাল, ওই গম বা ওই সয়াবিন, ছোলা এগুলো যদি খেত, তাহলে কিন্তু তাদের মধ্যে এই হিডেন হাঙ্গার বা ম্যালনারিশমেন্টের যে পার্সেন্টেজটা বাড়ছে দিনে দিনে, সেটা বাড়তো না। আমরা কিন্তু এটাই আটকাতে পারছি। তারা কি করছে? ওইগুলো বিক্রি করে দিচ্ছে, যে যে পয়সাটা হচ্ছে ছোট বাচ্চাটা হয়তো একটা কুকুরে খাচ্ছে, একটা লেজের চিপস কিনে খাচ্ছে। আমি কোনো কোম্পানিকে আলাদা করে বলছি না যে না এই কোম্পানির জিনিসটা খারাপ, কিন্তু রোজ দিন যে কোনো বাইরের প্যাকেটজাত জিনিস খেলে সেটা খারাপ। অতিরিক্ত নুন, অতিরিক্ত তেল, সেটা খেলেই ক্ষতি হবে। স্বাভাবিকভাবে চিপস কুরকুরে এগুলো খেলে তো হচ্ছে শরীরে সমস্যা হবে। সে কিন্তু বাড়িতে ভাত ডাল আলু সেদ্ধ খেতে পারতো, শুধু মুসুর ডাল সেদ্ধ ভাত খেতে পারতো, ডিম সেদ্ধ ভাত খেতে পারতো, যেটা মিড ডে মিলে খাওয়ানো হয়। সেই খাবারটা কিন্তু একটা ব্যালেন্সড ফুড। বহু ছেলে মেয়ে খায় না, বহু হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে ওই মোটা চালের ভাত খাবো না বলে খায় না, তারা পালিশ তেল খায়। কিন্তু তারা এটা জানে না যে পালিশ তেলের মধ্যে কিন্তু থিয়ামিন ডেফিসিয়েন্সি আছে, মোটা চালে থিয়ামিন ডেফিসিয়েন্সি নেই। কাজেই পালিশ তেল খেলে যদি ভবিষ্যতে নিউরো প্রবলেম হয়, তার পার্সেন্টেজ আরো বাড়বে। মোটা চাল খেলে কিন্তু সেটা হবে না। আমরা যারা মফস্বলের মানুষজন, আমরা কিন্তু হাস্কিং কার্বাইড রাইস খাই, কিন্তু তুমি বড় শহরের দিকে যাও, হাতের কাছে কলকাতা শহরে গেলেই তুমি দেখতে পাবে সেখানে কেউ হাস্কিং রাইস খাচ্ছে না। তারা সবাই কিন্তু পলিশড রাইস খাচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডেড পলিশড রাইস খাচ্ছে, এবং তাদের মধ্যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু অনেক বেশি। তো ফুড পভার্টি কিন্তু সবটা, শুধু খেতে পাচ্ছি না এমনটা নয়, আমি ঠিক খাবার চুজ করছি না, ঠিক খাবারটাকে কিনতে পাচ্ছি না, সেটাও কিন্তু একটা টাইপ অফ পভার্টি। সেই পভার্টিটা টাকা পয়সা নয়, সেটা আমার বুদ্ধি, সেটা আমার পরিচয়, সেটা আমার শিক্ষা সব। একদমই তাই। অনেকে তো এখন দাম দিয়ে দিয়ে ব্রাউন রাইস এগুলো কেনে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ব্রাউন রাইস মানে লাল চাল যেটা আমরা বুঝি সেটা কিন্তু খায় না, এবং তার বলে তার বদলে ব্রাউন রাইস আমার না, তুমি যদি খেয়াল করে দেখো, আমার কাছে এখনো একটি স্যাম্পল রাখা আছে বর্ধমানেরই একটি মার্কেট থেকে, আমি একটা নামি জায়গা থেকে কিনেছিলাম জিনিসটা। সেখানে ব্রাউন রাইস আমাকে একজন দিয়েও ছিল, তার স্যাম্পলটাও আমার কাছে আছে। দুটো স্যাম্পল আমি রেখে দিয়েছি, মোটামুটি 10 থেকে 12 বছর হয়ে গেছে, তারা আমার বাড়িতে সেম কন্টেনারে আজও আছে। তাদের মধ্যে কোনো পোকা হয় না। চালে পোকা হয় না, এটা কি সম্ভব? চাল যদি পিওর হবে তাতে পোকা হবে, কিন্তু সেই চালটার মধ্যে কালার করা, সেটাকে জলে ভিজিয়ে রাখলে ব্রাউন কালারটা ধুয়ে বেরিয়ে চলবে। তুমি যখন তাকে কেমিক্যাল কালার করে দিচ্ছ, তাতে তো আর পোকা আর আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা দেখি ধরো পিওর যদি আটা বা ছাতু, বেসন কৌটোতে রেখে দিই, বর্ষাকালটা পার হয়ে যাওয়ার পর, এখন বর্ষা আসছে না সেটা খুব দুঃখের, কিন্তু বর্ষা পার হয়ে যাওয়ার পর সেই কন্টেনারটা খুললেই দেখবে কিছু সেই বর্ষা আসার আগে যে পোকাটা হয়, পিঁপড়ের পালক গজালে যে পোকাটা হয়, সেরকম কিছু পোকাগুলো হয়। বেরিয়ে যায়। কিন্তু সেটা এখন পলিশড বা প্যাকেজড যে ফুড গুলো, তার মধ্যে সেই জিনিস হবে না। বছরের পর বছর রেখে দাও, এক্সপায়ারি ডেট সেও হয়তো পেরিয়ে চলে গেছে, মানে এক্সপায়ারি ডেটের এক্সপায়ারি হয়ে গেছে, তারপরেও প্রোডাক্ট কিন্তু এক্সপায়ার। এটাই, এইটা করাটা ঠিক। আর মানুষ ভাবে এটা হচ্ছে না মানে বুঝি ওটা ভালো জিনিস, কিন্তু সেটা ভালো জিনিস তো নয়। সেটাই ব্রাউন হয়েছে রাইস আজকাল হচ্ছে যে একটা ফ্যাশন। আমি ব্রাউন রাইস খাই, আমি ব্রাউন ব্রেড খাই। কেন বাপু? তুমি হচ্ছে যে ঘরে তৈরি, হাতে তৈরি আটা রুটি খাও, তোমাকে ব্রাউন রাইস ব্রাউন ব্রেড খেতে হবে না। তুমি হোল হুইট আটার রুটি খাও, মাল্টিগ্রেন আটার রুটি খাও। মাল্টিগ্রেন আটাও হচ্ছে বাড়ির পাশে যে আটা চাকি আছে সেখানে পাওয়া যায়।
তোমাকে ব্র্যান্ডেড কোম্পানির খেতে হবে না, তাতে কিন্তু মাল্টিগ্রেন নেই, সত্যি সত্যি নেই, টেস্ট করে দেখা যায় যে সেটা নেই। তাহলে আমি সেটা কেন খাবো? আমি আটা চাকিতে দিয়ে খাবো না, আমার দরকার কি? একদমই সেটা। তো এইটা প্রসঙ্গে একটা কথা বলি, যেটা অনেক শুনতে হয়, আমিও শুনেছি, আপনি হয়তো কোথাও গিয়ে শুনেছেন, সেটা হচ্ছে ডায়েট করে কি হবে, ডায়েটের ওই ব্যাপার আছে যেখানে এতগুলো মানুষ অভুক্ত থাকছে, যারা জানেই না, মানে ডায়েট করা মানে ওটস খাওয়া, ডায়েট করা মানে এই খাওয়া সেই খাওয়া, তো এতগুলো জিনিস অ্যাফোর্ড করতে পারবে না, তো কমিউনিটি লেভেলের ক্ষেত্রে আমরা কি ডায়েট করাবো, তারা তো অর্ধেক জিনিস বোঝেই না। তো এরকম অনেক মিসকনসেপশন আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যে এই অপুষ্টি বা ম্যাল নিউট্রিশনকে আমরা কি ডায়েট দিয়ে প্রিভেন্ট করতে পারি? ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করতে গেলে তোমাকে ডায়েটের মধ্যে প্রথম যেটা ভাবতে হবে সেটা হচ্ছে প্রোটিনটা যেন থাকে। কারণ প্রোটিন যদি তোমার থাকে সারাদিনের খাবারের মধ্যে, তুমি অন্যান্য অনেক রোগকে আটকে দিতে পারো। কারণ প্রোটিনেসিয়াস ফুড গুলোর মধ্যে আমার এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, কিছু কিছু ক্ষেত্রে এসেন্সিয়াল কিছু ফ্যাটি অ্যাসিড তারা থাকছে, কিছু ভিটামিন মিনারেলসও থাকছে। প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু যদি হাই হয়, যে প্রোটিনের বেশি, সেই প্রোটিনটা সহজ পাচ্য ভাবে আমি যদি খাই, মানে আমার পাচন ক্ষমতা কেমন তার উপরও নির্ভর করছে আমি কতটা খেতে পারবো, তাতে আমার অর্ধেকের বেশি রোগকে প্রতিরোধ করা সম্ভব। এটা এটাই কিন্তু ম্যালনারিশমেন্ট প্রিভেন্ট করার একটা বেস লাইন লেভেল ভাবতে পারো। সেকেন্ড হচ্ছে, বাড়ির আশপাশে বা আমার বাড়ির বাগানে যে সবজি চাষ হচ্ছে, বা যদি চাষ না হয় আমি যদি টবেও কিছু চাষ করতে পারি, তাহলে সেরকম কিছু ফ্রুটস এন্ড ভেজিটেবলস আমাকে খেতে হবে, যেটা দিয়ে আমার ভিটামিন মিনারেলস এর ডেফিসিয়েন্সিটা দূর হবে। আর মানুষজন হচ্ছে ফ্যাশন করে দুধ খায়, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খায়, ভিটামিন ডি সাপ্লিমেন্ট খায়, টোফু খায়, পয়সা খরচা করে টোফু খায়, কিন্তু গরুর দুধ খায়। ঠিক আছে, সাপ্লিমেন্ট খাবো, আমি প্যাকেজ মিল্ক খাবো, সেগুলো খাবো কেন? তুমি গরুর দুধ খাও, প্যাকেটেরই খাও, অসুবিধা নেই। অনেকেরই বাড়ির কাছে গরু মানে ঘাটাল না থাকতে পারে, সে সেখান থেকে হয়তো দুধ পাচ্ছে না, তো গরু ঘাটালের দুধ যদি না পাওয়া গেল সেখানে, তুমি হচ্ছে প্যাকেটের দুধ খাবে। এখন তো বিভিন্ন কোম্পানি আছে যারা ভালো কোয়ালিটির দুধ বিক্রি করছে, সেটা খাও, কিন্তু দুধও তোমাকে খেতে হবে। তার মানে শুধু আবার সেই ছোটবেলার মতন দুধ ভাত খেয়ে থাকলাম এমন না, মানে ক্যালসিয়ামের সোর্স রাখতে হবে। সেটা যদি দুধ ফর্মে না হয়, দুধ থেকে তৈরি ছানা খাও। যার একমাত্র ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, যে দুধ খেয়ে সহ্য করতে পারে না, সে টোফু খাবে। তুমি আমি যদি সবাই মনে করি যে না আমার দরকার নেই, আমিও টোফু খাবো, আমিও ভেজিটেরিয়ান মিল্কের মধ্যে চলে যাবো, সেটা করলে আমার কিছু না কিছু ডেফিসিয়েন্সি তো হবে। তো ডায়েটের দরকার, ডায়েট প্ল্যানেরও দরকার। সেটা যেমন একদম বিপিএল লেভেল একটা লোকেরও ডায়েট প্ল্যান দরকার, সেরকম কিন্তু যারা এপিএল, মানে আমরা যারা বিপিএল কার্ড হোল্ডার নই, আমরা যারা এপিএল লেভেলে আছি, আমাদেরও কিন্তু দরকার। যে কোনো মানুষের দরকার, একটা ছোট বাচ্চারও দরকার। তার ডায়েট চার্টের দরকার নেই, কিন্তু একটা প্রপার ডায়েটের দরকার। বহু বাচ্চা মায়েরা এরকম অনেক সময় বলে থাকে যে আমার বাচ্চাদের 6 মাসের বাচ্চাকে কি খাওয়াবো, একটা ডায়েট চার্ট দিন। সবই খাওয়াও, তার তো জীবনে সবই শুরু, সে তো সবই খাবে। কিন্তু তুমি যদি তাকে এখন শুধু ভাত খাইয়ে রেখে দাও, কিংবা হচ্ছে শুধু একটা স্পেসিফিক কোনো গুঁড়ো খাবার যেটাকে জলে গুলে খাওয়ানো যায়, দুধে গুলে খাওয়ানো যায়, সেটাই খাওয়াও, তাহলে ডেফিসিয়েন্সি হবে। তুমি বাড়ির খাবার খাওয়াও, তাহলেই তার ম্যালনারিশমেন্ট হবে। একদমই তাই। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস চলে আসে, যে বাচ্চাগুলো যারা অ্যাকচুয়ালি অপুষ্টিতে ভুগছে, তো অনেক সময় আমরা দেখতে পারি কিছু জেনেটিক ডিসঅর্ডার ঘটছে, ওটা বাদ দিয়েও কিন্তু কিছু কিছু সমস্যা অনেক বাচ্চাদের মধ্যে দেখতে পাই। হয়তো আফটার ডেলিভারি ওইভাবে বুঝলাম না, কিন্তু বাচ্চাটার কিছু বছর পর বা হয়তো 1 বছরের মধ্যেই কিছু বাচ্চা দেখতে পাই যারা একটু একটু পিছিয়ে পড়ছে, কোথাও গিয়ে পড়াশোনার দিক দিয়ে হোক বা বুদ্ধির দিক দিয়ে হোক, যাদেরকে আমরা জড় বুদ্ধি সম্পন্ন বাচ্চা বাংলায় বলে থাকি। তো এরকম কিছু বাচ্চা দেখতে পাই, বা ফিজিক্যাল বা মেন্টাল হেলথ যেটা তাদের ডিটোরিয়েট করছে, রিটার্ডেশন হচ্ছে। তো এদের ক্ষেত্রে এটা কি অপুষ্টির একটা কারণ হতে পারে? আর যদিও বা সেই ক্ষেত্রে হয়, তাদের থেকে আমরা কিভাবে ওদেরকে সেই জায়গা থেকে অপুষ্টি থেকে বাঁচাতে পারি? আচ্ছা, জড়বুদ্ধি বাচ্চার জন্য কিন্তু বাচ্চাটার কোনো দোষ নেই, এবং বাচ্চাটি জড়বুদ্ধি সম্পন্ন ভাবেই জন্মেছে। সেক্ষেত্রে মায়ের ডায়েটটা কিন্তু আবার আমরা প্রেগনেন্সি ফেজে যদি ফেরত যাই, তো সেখান থেকেই হচ্ছে সেই জিনিসটার শুরু। তার মানে একজন প্রেগনেন্ট লেডির ডায়েটের মধ্যে যদি ফলিক অ্যাসিড, আয়োডিন, ক্যালসিয়াম এগুলোর যদি ডেফিসিয়েন্সি থাকে, আয়রন, ভিটামিন বি এগুলোরও যদি ডেফিসিয়েন্সি থাকে, পরবর্তীতে কিন্তু এইরকম ডিফারেন্ট টাইপ অফ কনজেনিটাল অ্যাবনর্মালিটিস নিয়ে একটা বাচ্চা জন্মাতে পারে। কিংবা স্পেশাল চাইল্ড, যাদেরকে আমরা মেন্টালি রিটার্ডেড চাইল্ড বলছি, সেরকমও কিন্তু অনেক কিছু দেখা দেয়, অনেক রকমের সমস্যা দেখা দেয়। তাদেরকে যদি আমরা টেস্ট করি, দেখবো হয়তো আইকিউ লেভেলটা খুবই কম, সে কথা দেরিতে বলছে, কথা কোন দিক থেকে আওয়াজ আসছে সেটাকে আইডেন্টিফাই করতে পারছে না, বা ম্যালনারিশমেন্টের সাথে সাথে অনেক সময় কিছু জেনেটিক ডিসঅর্ডার, সেটাও হচ্ছে মায়েদের থাকে। তো
তো সেই জেনেটিক ডিসঅর্ডার টেস্ট করার কিন্তু আমাদের দেশে অনেক রকমের ব্যবস্থা আছে। জেনেটিক ডিসঅর্ডার টেস্ট করার জন্য যা কিছু ডাক্তারবাবুরা রেকমেন্ড করেন ইউএসজি ছাড়া, সেই টেস্ট গুলো কিন্তু একজন প্রেগনেন্ট লেডি করানো উচিত বা তার ফ্যামিলির লোকেরও কিন্তু করানো উচিত। তাহলে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব। কারণ আমাদের দেশে যা যেটুকু হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা আছে তাতে কিন্তু আমরা অনেক আগেই জানতে পারি। 5 মাসের প্রেগনেন্সিতে কিন্তু জানতে পারা সম্ভব যে বাচ্চার কোনো রকম জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে কিনা। সেক্ষেত্রে কিন্তু ডক্টরের রুলস রেগুলেশন মেনে অ্যাবর্শন করে দেওয়া, সেটাও হচ্ছে যে একটা মানে গুড ওয়ে। একটা কষ্ট পাচ্ছে এমন একটা সন্তানকে জন্ম দেওয়া, সেটা মায়ের পক্ষেও কষ্টকর, সন্তানটির পক্ষেও কষ্টকর। সেই কাজটা না করে যদি আমরা আগে সেটাকে আইডেন্টিফাই করতে পারি, অ্যামনিওটিক ফ্লুইড থেকে আইডেন্টিফাই করা সম্ভব, ব্লাড টেস্ট থেকে আইডেন্টিফাই করা সম্ভব, ডিফারেন্ট স্ক্যান থেকে আইডেন্টিফাই করা সম্ভব, লাইক অ্যানোম্যালি স্ক্যান, এই নামটা আমরা অনেকে জানি। আচ্ছা, আর ট্রিপল মার্কার টেস্ট, এগুলো আমরা জানি। এরকম ধরনের আরো অনেক টেস্ট আছে যেগুলো দিয়ে জেনেটিক ডিসঅর্ডার ধরা যায়। সেই রকম কিছু ডিসঅর্ডার কিন্তু ধরে নিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ রয়েছে, তাহলে তার কি প্রিভেন্টিভ মেজার নিতে হবে ডাক্তারবাবু বলে দেবেন। যদি দেখা যায় যে না কিছু করার নেই, সেক্ষেত্রে হচ্ছে অ্যাভয়েড করাটা জরুরি। সেটাই করা ভালো, যাতে পরবর্তীতে একটা সুস্থ সন্তান জন্ম দেয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখান থেকেও কিন্তু ডিফারেন্ট টাইপ অফ মেন্টাল রিটার্ডেশন বাচ্চাদের মধ্যে দেখা দেয় জন্মানোর পরে। তো একজন প্রেগনেন্ট লেডির যাতে কোনো রকম ভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সেটা আমরা অনেক সময় দেখি যে এইসব ইনফেকশন বা ম্যালনারিশমেন্ট এবং তার সাথে হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার সবকিছু মিলে হয়তো একটা অটিস্টিক চাইল্ড জন্ম। তো সেগুলো কিন্তু আমাদের সোসাইটির বা কমিউনিটির প্রবলেম। এরকম অনেক দেখতে পাবে। কমিউনিটি লেভেলে যত আমরা হচ্ছে নিচের দিকে নামবো, যারা নিম্নবিত্ত মানুষদের মধ্যে, আমরা কিন্তু এরকম অনেক কিছু দেখতে পাই। আবার কিন্তু হাই ইকোনমিক সোসাইটিতেও দেখতে পাই, যেখানে হচ্ছে খাবার নিয়ে খুব একটা গুরুত্ব নেই, প্রপার ডায়েট হচ্ছে না, খাবারটা খাচ্ছে খাচ্ছে যা ভালো লাগছে তাই খাচ্ছে, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেলো, প্রচুর আইসক্রিম খেলো, অথচ ফল সবজি সেগুলো খায় না, ডিম মাছ মাংস খায় না। তো সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে সমস্যাটা হবে। এটা কিন্তু যে বড় লোকের রোগ বা গরিবের রোগ বলে কিন্তু কোনো রোগ নেই। রোগ কিন্তু বিভিন্ন খাদ্যের মধ্যে অসামঞ্জস্যতার জন্য তৈরি হয়। তুমি বড় লোক, তুমি কোটিপতি বলে তোমার একটা আলাদা রোগ হবে এমনটা নয়। মানুষ কিন্তু দারিদ্রতা লেভেলের মধ্যে যারা রয়েছেন, সেখানে কিন্তু রোগ অনেক বেশি। যেমন টিবি রোগটা কিন্তু কমিউনিটি লেভেলে অনেক বেশি। তার কারণ টিবি যাদের মধ্যে হয় তারা বেশিরভাগই প্রোটিনেসিয়াস ফুডের ডেফিসিয়েন্সিতে ভুগে। তাদের মধ্যেই কিন্তু টিবির জীবাণু অনেক বেশি বাধা পাচ্ছে, বা হচ্ছে যে টিবির জীবাণুটা তাদেরকে আক্রমণ করছেও খুব সহজে, কারণ তারা খাবার খায় না, কিন্তু তারা বিড়ি সিগারেট ব্যবহার করে চলছে, ধূমপান করছে। তো সেক্ষেত্রে তাদের যদি পেটে খাবার নেই, অথচ তুমি দুনিয়ার বাজে জিনিসপত্র যা কিছু আছে সেগুলো শরীরের মধ্যে দিচ্ছ, রোগ তো তোমার হবে। এগুলো কিন্তু কমিউনিটি লেভেল, কমিউনিটি নিউট্রিশন করতে গেলে, পড়াতে গেলে, কাজ করতে গেলে এগুলোর মধ্যে দিয়েও আমাদের যেতে। একদমই তাই। আমরা একদমই লাইভের শেষের দিকে চলে এসেছি। তো একটা খুব বড় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কমিউনিটি লেভেলে আমাদের এই সমাজের যে পুষ্টি, সমাজের জন্য পুষ্টি, যেটা আমরা একদম 11-12 থেকে পড়া শুরু করি, এটা আলটিমেটলি পুরো অনেক এতটা ভাস্ট এরিয়া, যেটা নিয়ে বোধহয় যতই আমরা কাজ করি, মানে কোনো জায়গায় গিয়ে কোথাও গিয়ে একটা সমস্যাও তৈরি হয়ে যায়, কিন্তু তবুও কমিউনিটি নিউট্রিশনের ক্ষেত্রে অপুষ্টি দূরীকরণের জন্য আমরা যারা আছি, নিউট্রিশনিস্ট যারা পাবলিক হেলথ এর সঙ্গে যুক্ত আছে বা ডায়েটিশিয়ান যারা রয়েছেন, তারা কিভাবে এই জায়গা থেকে তাদের বের করে আনতে পারি, বা আমাদের ভূমিকাটা কি এই জায়গায়? আমাদের ভূমিকাটা কিন্তু অনেক, আমরা অনেকেই হচ্ছে কমিউনিটি নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতে চাই না, অনেকেই চায় না। আমার ছাত্রছাত্রীরা অনেকেই বলে ম্যাডাম ভালো লাগে কমিউনিটি লেভেলে কাজ করতে, কিন্তু আমি ভালোবাসি, আমি এখনো ভালোবাসি। হয়তো আমি যতদিন সক্ষম অবস্থায় থাকবো, শারীরিকভাবে সুস্থ থাকবো, আমি কমিউনিটি লেভেলে কাজ করবো, সেটা যেখানে যেমনই সুযোগ আসুক না কেন। এবং আমি আমার যারা জুনিয়র, যারা আমার ছাত্রী নয় কিন্তু আমার জুনিয়র, আমি তাদেরকেও বলবো, তোমাকেও বলবো যে কমিউনিটিতে কাজ করো, কারণ কমিউনিটির আমাদেরকে প্রয়োজন আছে। আমরা যাচ্ছি, আমরা অনেক সোসাইটিতে যাচ্ছি, অনেক ক্যাম্প করছি, অনেক জায়গায় যাচ্ছি। যত ক্যাম্প করছি তত নলেজ বাড়ছে, তত সেখানে গিয়ে দেখছি সমস্যা অনেক গভীরে। সেখানে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো, মানুষকে সেখান থেকে বের করে নিয়ে আসা, তাকে বলা যে তোমাকে জল খাবারটা সময়ে খেতে হবে। এটাই কিন্তু মানুষজন বোঝে। কমিউনিটিতে কাজ করতে গেলে তুমি এইটা দেখতে পাবে, মহিলাদের মধ্যে হচ্ছে যারা চাষি মানুষ তারা কিন্তু আবার জল খাবার খায়, কিন্তু যারা চাষি নয় অন্যান্য কাজ করে তারা আবার জল খাবার খায়। তারা সকালে ঘুম থেকে উঠে ওই 1 কাপ দুধ চা কড়া করে চিনি দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে একটা চা বানিয়ে, যেটা শুরু থেকে হচ্ছে ওর মধ্যেই অ্যাসিডিটি তৈরি করে শরীরে ঢুকাচ্ছি, এই কাজটা করে।
ওরে বেলা 11টা 12টার সময় তারা জল খাবে, অথচ উঠেছে ভোর 5টার সময় উঠে সে হচ্ছে ওই চাটা খেয়েছে, তারপর বেলা 11টা 12টায় খাচ্ছে, তার পরবর্তী আবার হচ্ছে দুপুরের ভাত খাচ্ছে বেলা 3টে 4টে, বিকেলের খাবার বলতে কিছু নেই, মানে স্ন্যাক্স বলতে এক মুঠো মুড়ি খায় কিনা সন্দেহ, আবার এক কাপ চা খায়, আবার সেই রাত্রেবেলা 10টা 10:30টার সময় হয়তো খানিকটা ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, যা হোক খাচ্ছে। তো কমিউনিটিতে কাজ করতে গেলে মানুষকে বলতে হবে তোমাকে বেশি পয়সা খরচা করতে হবে না, তুমি যা চার্জ করছো তুমি সেটা খাও। তোমার বাড়ির উঠোনে যদি একটা পেঁপে গাছ থাকে, তুমি পেঁপের তরকারি করে খাও। তোমার বাড়ির চালে যদি একটা হচ্ছে লাউ গাছ লাগানো যায়, তুমি লাউয়ের তরকারি খাও, লাউ শাক খাও, কুমড়ো লাগানো গেলে কুমড়ো খাও, কুমড়োর পাতা খাও। পটল চাষ করা গেলে হচ্ছে যে পটলের পাতা সেটাও আমরা খাই, পটল পাতা ভাজা খাওয়ারও একটা রেসিপি আমাদের গ্রাম বাংলার দিকে চল আছে, আমরা সেটা খাই। আরো সস্তায় যদি ভাবি, আজকালকার দিনে যেটা সস্তা সেই হিসেবেই সস্তা ধরতে হবে, কোনোটাই তো 2-4 টাকায় পাওয়া যায় না, তো সেই হিসেবে যেটা যে দামে পাচ্ছি সেটাই সস্তা। আর কি পাওয়া যেতে পারে, মাশরুম, যেটাকে আমরা ছাতু বলে খাই, দুর্গা ছাতু, পল ছাতু নাম বলি আমরা, সেগুলো খাবো, সেগুলো আমরা পেতে পারি, সেগুলো আমরা ডায়েটিশিয়ানরা মানুষদেরকে বোঝাতে পারি তোমরা এগুলো খাও। তুমি খাও না বলে তুমি লোককে বলবে না এমনটা নয়, তোমাকে কিন্তু বলতে হবে, কারণ তুমি নিউট্রিশনাল ভ্যালুটা জানো। তুমি তাকে ছোলার ঘুগনি করে খেতে বলো, মটরের ঘুগনি করে খেতে বলো, ঘুগনিতে হচ্ছে সে যেন বেশি তেঁতুল বেশি মশলা না দেয়, সেদ্ধ করে তাকে প্রপার ভাবে রান্না করে খায়, সেই জিনিসটা তাকে বলো। ছোট মাছ, ছোট কাঁকড়া, গেরি গুগলি, এগুলো হচ্ছে বড় শহরের মানুষজন খায় না, তো যদি এগুলো খেতে বলি, জিওল মাছ যেটা হচ্ছে শিঙি মাগুর বা হচ্ছে কই মাছ, দেশি কই, যদি খাওয়া যায় খুব ভালো কথা। সবই যদি বলছি তার কারণ হচ্ছে যে মানুষকে খেতে বলতে হবে, না বললে মানুষ খায়। এবং তোমাকে বোঝাতে হবে রে, তোমার কাছেই তো পেয়ারা হচ্ছে, তুমি পেয়ারাটা খাও, কিংবা তোমার টবেতেই তো বাগানে, ঘরের সামনে বাগানে, সেখানেই তো তোমার টমেটো হয়েছে, বেগুন হয়েছে, তুমি কেন খাবে না? বেগুনের কোনো গুণ নেই এমন নয়, বেগুনের কিন্তু অনেক গুণ। তাই বেগুন ভাজা না খেয়ে বেগুনের অন্যান্য রেসিপি করেও খাওয়া সম্ভব, কিন্তু তাতে কিন্তু শরীরে অনেক উপকার আছে। এভাবেই আমরা হচ্ছে যেগুলো হাতের কাছে পাওয়া সম্ভব সেগুলো দিয়ে মানুষকে বুঝিয়ে মানুষের কাছে পৌঁছাবো, এবং সেটা খেয়ে কি তার উপকার লাগতে পারে সেটাও। তুমি যদি তাকে উপকারটা না দেখাও, যেমন হচ্ছে ছোটবেলায় বাবা মায়েরা বলে না যে পড়াশোনা করলে একটা চকলেট কিনে দেবো, বা পড়াশোনাটা পর তাদের রবিবার দিন বেড়াতে নিয়ে যাবো, এইরকম ভাবে হচ্ছে আমাদেরকেও বলতে হবে যে তুমি দাম দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছ, পয়সা খরচা করছো, গিয়ে সেখানে সেই ওষুধ দিচ্ছে, দাঁড়িয়ে ভিড়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছ, তার থেকে তুমি ঘরে এই খাবারগুলো খাও, তাহলেই তো তোমার এই রোগটা হয় না, বা তোমাকে রোজ রোজ ডাক্তার দেখাতে যেতে হয় না। কারণ ডাক্তার দেখাতে যেতে তো পয়সা লাগে, ডাক্তার বাবু হয়তো বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, কিন্তু গাড়ি ভাড়া তো লাগছে না এমনটা নয়, তো সেই পয়সাটা দিয়ে ঘরে চাষ করে খাও, ভালো জিনিস কিনে খাও, তাহলেই ভালো থাকে। এটাই আমার বলার, সমাজের কাছে হচ্ছে এটাই আমার বলার, যে আমি কাজ করছি, আমার মতন যারা আছে, যারা আমার সাথে হচ্ছে কাজ করতে চায়, তারা কাজ করো, যারা নিজেরা করছো, ভবিষ্যতে আরো করতে চাও, কমিউনিটির জন্য কাজ করো। কাজ কাজ করলে আনন্দ পাওয়া যায়, এই লেভেলে কাজ করলে মানুষের সেবা করা যায়, এবং সার্বিকভাবে দেশের যে অপুষ্টিজনিত সমস্যা বা বিভিন্ন রকমের যে রোগ সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর করা যায়। শুধুমাত্র ম্যালনারিশমেন্ট নয়, আদার ডিজিজ সবকিছুই আমরা প্রতিরোধ করতে পারবো যদি আমরা কমিউনিটি লেভেল থেকে কাজ করি। একদমই তাই, কারণ চলতে চলতে গিয়ে দেখি অনেক রকমের সমস্যা, আমরা কাজ করছি এই লেভেলে কিন্তু এই লেভেলটা থেকে শুরু করতে পারি না, এবং করতে গিয়ে দেখি অনেক ধরনের সমস্যা চলে আসছে, এবং সেগুলো যদি আমরা রুট থেকে কাজ না করি, আমি তো সবসময় এটাই মনে করি যে মানুষের সেবা করা, এবং মানুষটা কারা, সবাই মানুষ, তো তারা যারা একদম নিম্নবিত্ত থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যাকে নিয়ে আমাদের ভিত বা সমাজ নিয়ে যে আমাদের যে ছোট ছোট যে যে কোনো লেভেলের হতে পারে, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, প্রত্যেকেই তো, যেটা আপনি খুব সুন্দরভাবে আমাদের বলে দিলেন, তো এদেরকে নিয়ে কাজ করব, এদের যদি রোগ মুক্তি করতে পারি, তো সেই জায়গা থেকে তো এটাই অনেক বড় পাওয়া। তো সেশনটা আমাদের ভীষণ একটা উপকারী টপিক ছিল আজকে, তার জন্য আপনাকেও একটা অনেক ধন্যবাদ ম্যাম। তো আলটিমেটলি এই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো আমাদের সামনে অনেক চ্যালেঞ্জেস আসবে, কমিউনিটি লেভেলে দাঁড়িয়েও আমরা অনেক প্রতিদিনই ফেস করি, শুধু নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে বলবো না, অনেক বড় বড় জায়গাতে গিয়েও কিন্তু আমরা ফেস করি অনেক জিনিস, এবং সেই জায়গা থেকে আমাদের বুঝিয়ে আরো নিজের কাজে এগিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র কাম্য হবে। তো এটাই আমাদের মোটো। আর এই সেশনটা যেগুলো আমি করছি এবং সবার সাহায্য নিয়েই করছি, প্রত্যেকের একটা যে ধারণা বা প্রত্যেকের যে যে নলেজ গুলো আছে সেগুলোকে তুলে ধরা, যাতে আরো বৃহত্তর ক্ষেত্রে আমরা পৌঁছাতে পারি। মূল উদ্দেশ্য তো আমাদের অ্যাওয়ারনেস, সচেতন করা, তো এটাই আসল উদ্দেশ্য, এটা নিয়ে আমরা এগোতে পারবো আশা করি আগামী দিনেও। তো অনেক ধন্যবাদ ম্যাম, আপনি আমার সাথে এতটা ছিলেন, অনেকজন আমাদের আজকে জয়েনও করেছিলেন,
কোশ্চেনও কিছু পেয়েছি। তো আগামী দিনে আরো নতুন কিছু টপিক আনার চেষ্টা করব। আচ্ছা, তো আমি ছোট একটা কথা বলে শেষ করব। প্রথমত হচ্ছে ম্যাডামকে একটা ধন্যবাদ জানাবো। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই বলে থাকেন যে বর্ধমানে অফলাইনে গিয়ে সামনাসামনি অনেকে দেখাতে চান, অনেক রকম সমস্যায় ভোগেন যারা বর্ধমানের মানুষ আছেন। কারণ আমি নিজে 3 বছর বর্ধমানে পড়াশোনা করেছি, তো আমার নিজেরও বর্ধমানে কিছু চেনা জানাও তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে এখন আর আমার বর্ধমান যাওয়া হয় না। তো ম্যামের বেসিক বেসটা কিন্তু বর্ধমানই। তো যারা চাইছো যে বর্ধমানে গিয়ে একদম সামনাসামনি কেউ দেখাতে চাও, তো ম্যাডামের সাথে কনসাল্ট করতে পারো। ম্যাম কিন্তু ফিটোফাইন ক্লিনিকের সাথেও যুক্ত আছেন, আবার ম্যাডামের নিজস্ব যে চেম্বার এবং ক্লিনিক রয়েছে, তো সেটা হচ্ছে নিউট্রিলাইফ নিউট্রিশন, ওটার সাথেও তোমরা কানেক্ট করতে পারো। এছাড়া ম্যাম শরণ্যা ক্লিনিকে রয়েছেন আমাদের ঘোষবাগানে। এছাড়া কাটোয়াতেও ম্যাডামের চেম্বার আছে। এছাড়া ম্যাম তো অনেক টিউশনও পড়ান, অনেক স্টুডেন্টও রয়েছে ম্যামের, কমিউনিটি থেকে শুরু করে নিউট্রিশনের ক্লিনিক্যাল ফেজেও সব দিকেই ম্যাডাম কিন্তু হেল্প করে দেবেন। তো ম্যাম আপনি আপনার ডিটেলসটা একটু বলে দেবেন, আপনার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাইবে কিভাবে একটু যোগাযোগ করবে একটু বলে দিন। আমাকে যোগাযোগ করতে চাইলে হচ্ছে আমার ফোন নাম্বার বা ডিটেলস অনেক সময় হচ্ছে যে মানুষজন গুগল করলেও পেয়ে যায়, বা হচ্ছে নিউট্রিলাইফ নিউট্রিশন নামে আমার একটি ফেসবুক পেজ আছে, সেটা ফলো করলেও হচ্ছে সমস্ত ফোন নাম্বার এবং আপডেট বা কোন দিন কোথায় চেম্বার আছে সেই ডিটেলসটা দেওয়া থাকবে। এছাড়া আজকে লাইভের পরে হচ্ছে আমি আমার ফোন নাম্বার আর আমার চেম্বার ডিটেলস সেগুলো আমি কমেন্টে লিখে দিচ্ছি। যাদের দরকার তারা হচ্ছে প্লিজ লাইভটা আরেকবার ফলো করবে, তাহলেই হচ্ছে কমেন্ট সেকশনে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সবাইকে। সকলের সুস্থতা কামনা করি। আর আগামী দিনে আরো নতুন কিছু টপিক নিয়ে আবার নতুন করে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।